আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগত। এই ক্লাসটাতে আমরা তোমাদের সমতলীয় ভেক্টর এই অধ্যায়টা থেকে সিকিউতে কেমন কোশ্চেন আসে অ্যান্ড কোন অ্যাপ্রোচে আগাইলে আমরা খুব সহজে বুঝে বুঝে সলভ করতে পারি এই ব্যাপারগুলো দেখব। সমতলীয় ভেক্টর এই অধ্যায়টা এবং আরও একটা অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতি। এই দুইটা অধ্যায় যদি খুব ভালো করে পড়ো তোমরা একটা সিকিউ শিওর কমন পাবা। ইউজুয়ালি এই দুইটা অধ্যায় থেকে কম্বাইন করে সিকিউ দেওয়া হয়। তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতি না পারো সমতলীয় ভেক্টর কোশ্চেন অ্যান্সার করতে পারবা না, কারণ স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে কোশ্চেনটাকে ফিগার আউট করার পর তখন তুমি বুঝতে পারবা যে এটা ভেক্টরের কনসেপ্ট দিয়ে তুমি কীভাবে সলভ করবা। সো কেউ যদি এই অধ্যায়টা থেকে সিকিউ অ্যান্সার করতে চাও তোমাকে মাস্ট স্থানাঙ্ক জ্যামিতি পড়তে হবে। আর স্থানাঙ্ক জ্যামিতি অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন না, বেশ মজার, সহজ। স্থানাঙ্ক জ্যামিতি কোনোভাবেই স্কিপ করবা না, এন্ড এই ভেক্টরও স্কিপ করবা না। ওকে, আর ভেক্টরের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি অনেস্টলি, ভেক্টরে আসলে হাতে গোনা কয়েকটা অঙ্কই বা কয়েকটা প্রমাণ, মূল বইয়ের উদাহরণে যে কয়টা আছে এবং অনুশীলনীতে যে কয়টা আছে এইগুলাই বারবার আসে, খুব বেশি একটা চেঞ্জ করে না। বইয়ে যা আছে হুবহু ওইটাই দিয়ে দেয়। সো ভেক্টর থেকে এবং স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রিপারেশন নেওয়া অ্যাকচুয়ালি বেটার। ওকে, আচ্ছা। অ্যান্ড যেহেতু এখানে অল্প কয়েকটা কোশ্চেনই আছে বা অল্প কয়েকটা ম্যাথই আছে, এখানে টাইপ ওয়াইজ ভাগ করাটা একদমই অনুচিত, কারণ প্রতিটা ম্যাথই বা প্রতিটা কোশ্চেনই আসলে হাতে ধরে ধরে সলভ করতে হয়। সো ব্যাপারটা এমন না একটা টাইপের একটা সলভ করে দিলাম এটার বাকিগুলো হয়ে গেল, ব্যাপারটা মোটেও এরকম না। এখানকার প্রতিটা প্রমাণই এক একটা টাইপ, ঠিক আছে? সো প্রতিটাই করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি ফর মোর ক্লারিফিকেশন, ত্রিভুজ রিলেটেড কিছু প্রমাণ আছে 2 থেকে 3টা, সামান্তরিক রিলেটেড 2 থেকে 3টা প্রমাণ আছে এবং চতুর্ভুজ রিলেটেড 2 থেকে 3টা প্রমাণ আছে। সো মোটামুটি 6 থেকে 7টার মতো প্রমাণ আছে। এগুলো যদি ভালো করে পারো ভেক্টর তোমার কাভার্ড। ওকে, সো ভেক্টরের সাথে বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান। সো জ্যামিতিক সমস্যা বলতে ওইগুলো বুঝাইছে, সামান্তরিক, ত্রিভুজ এবং চতুর্ভুজ। ওকে, অ্যান্ড এগুলো প্রমাণ করার জন্যই বেসিক্যালি ভেক্টরের যুগ এবং বিয়োগ বিধি এগুলো লাগে। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থান ভেক্টর, এগুলোর কনসেপ্ট লাগে। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো কনসেপ্ট আর কি, বাট মেইন জিনিস অ্যাকচুয়ালি এটাই। তারপর প্রথম কোশ্চেনটাতে চলে যাই। এই কোশ্চেনটা সলভ করতে পারার জন্য তোমাকে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এটা মনে করো একটা রেফারেন্স বিন্দু, ঠিক আছে? ও, ওকে, এটা ও বিন্দু। ও বিন্দুর সাপেক্ষে এটা মনে করো একটা বিন্দু হচ্ছে বি। ও বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থানটা আমরা নির্ধারণ করলাম কিভাবে, যে ও বিন্দু থেকে বি বিন্দুটা অতটুকু দূরে, ধরো 2 মিটার, এবং দিক হচ্ছে এই দিকে। ঠিক আছে, তো যেহেতু এই বিন্দুটার অবস্থানটুকুকে আমি অন্য একটা বিন্দুর সাপেক্ষে দূরত্ব এবং দিক, মান এবং দিকে সূচিত করলাম, তার মানে ও বিকে আমি একটা ভেক্টর বলতে পারি, ওই ভেক্টরটার ভেক্টর বলতে পারি। ওই ভেক্টরটার নাম দিলাম ভি ভেক্টর। সিমিলারলি এই ও বিন্দুর সাপেক্ষে আমি অন্য আরেকটা বিন্দু, এ বিন্দু, তার অবস্থানটা নির্ধারণ করলাম আরও একটা ভেক্টরের মাধ্যমে। কেন ভেক্টর? কারণ এটার এই যে এ বিন্দুর অবস্থানটা আমি একটা মান এবং দিক দিয়ে সূচিত করলাম। সো এটাও একটা ভেক্টর। এটা যদি ও এ হয়, এটা হচ্ছে এ ভেক্টর। এখন একটা জিনিস দেখো, এবার যদি আমি এ থেকে বিতে, এবার এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাই, এটা অ্যাকচুয়ালি কি ডিনোট করতেছে? এটা ডিনোট করতেছে এ থেকে বি বিন্দুর দূরত্ব। এবং আমি যদি একটা ডিরেকশন দেই, ডিরেকশনটা কি ডিনোট করতেছে? এ থেকে বি বিন্দুর দূরত্ব এবং দিক। তার মানে আমি এ বিকে একটা ভেক্টর বলতে পারি, কারণ এ বির মধ্যে একটা মান আছে, একটা দিক আছে। এখন ভেক্টর বিয়োগের বিয়োগ বিধি অনুসারে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এই এ ভি ভেক্টরটা ইজ অ্যাকচুয়ালি তুমি দেখো তো এ থেকে বিতে যাচ্ছি, এই দূরত্বটুকু কি? এ ভেক্টরটা মাইনাস এটা না? এটা আমি লিখতে পারি না বি মাইনাস এ? এটা কিন্তু লিখতে পারি না? অবভিয়াসলি পারি। তুমি ভেক্টর যুগের ত্রিভুজ বিধি দিয়ে চিন্তা করো। এটা একটা ত্রিভুজ হলো, দেখো আমি এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি, তার মানে আলটিমেটলি আমি কতটুকু গেলাম? এখান থেকে এখানে গেলাম। তার মানে এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি। এখান থেকে এখানে গেলাম, তারপর এখানে গেলাম, তার মানে অ্যাকচুয়ালি
একটু গেলাম, এটা কিন্তু ভেক্টর যুগের ত্রিভুজভেদী। তোমাদেরকে প্রতিটা ক্লাসের আগে আমি তোমাদেরকে মনে করে দিয়েছি যে এটা কোশ্চেন সলভিং ক্লাস, এখানে আমি তোমাকে একদম খুঁটিনাটি বেসিক ক্লিয়ার করবো না, তুমি বেসিক ক্লাস একাডেমিক ক্লাস দেখে নিবা, তারপর এখানে আসবা, তাহলে এই বিয়োগ বিধি, ত্রিভুজ বিধি, অবস্থান ভেক্টর এগুলো তোমার ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে এই প্রমাণটা করানোর জন্য ঠিক যতটুক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার ওটুক আমি করাই দিচ্ছি খুব দ্রুত। ওকে, এখানে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। আচ্ছা, তাহলে এ ভেক্টর এবং এবি ভেক্টর যোগ করলে কিন্তু আমরা এই বি ভেক্টর পাই। এখান থেকেই কিন্তু আমি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এটাই কিন্তু আমি এখানে লিখছি। তার মানে এটা তোমরা এইভাবে চিত্র ছাড়া কীভাবে মনে রাখবা, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এ থেকে বি এর দিকে যাচ্ছি, তার মানে কি বি মাইনাস এ, এই বি বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে বিটা যেন কি ছিল, বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা ছিল এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তোমরা এভাবে মনে রাখবা, স্মরণ মানে কি, স্মরণ মানে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, আপনি মনে রাখবা। সো কোথাও যদি লেখা থাকে সিডি, তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারবা ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর সি বিন্দুর অবস্থান ভেক্টর। কোথাও যদি লেখা থাকে এফ ই ভেক্টর, তার মানে এফ থেকে এফ বিন্দু থেকে ই বিন্দুর দিকে একটা ভেক্টর ডিনোট করতেছে এটা, তার মানে এখানে আমি লিখতে পারবো ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এফ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষেরটা থেকে আগেরটা, শেষের বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আগের বিন্দুর অবস্থান ভেক্টরটা বিয়োগ করব। এই একটা কনসেপ্ট তোমাদের এই কোশ্চেন নেক্সট প্রমাণটা করার জন্য লাগবে। নাম্বার 2, ভেক্টর আমার খুবই পছন্দের টপিক, বুঝছো। যদিও এসএসসির ভেক্টর আসলে একটু খটমটে, বাট এইচএসসিতে গেলে ভেক্টর ছাড়া তুমি ফিজিক্সের অনেক কিছু করতে পারবে না, মেজরিটি পার্সেন্ট জিনিসপত্র চিন্তাও করতে পারবে না। অ্যান্ড ভেক্টর যদি বুঝো সব কিছু খুব ইজিলি মিলাই ফেলতে পারবা। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে তো নাকি? ক্লাস ওকে, পারফেক্টলি রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবারে দেখো, এইবারে যদি আমি ঠিক এই মাঝামাঝি বরাবর যদি একটা আমি বিন্দু নিই, একদম মাঝামাঝি বরাবর, এই বিন্দুটার নাম দিলাম আমি মনে করো ই বিন্দু, ঠিক আছে। এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি লিখলাম, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে ই। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, এই ও ইটা অ্যাকচুয়ালি এ বিন্দু এবং বি বিন্দুর মধ্য যে বিন্দুটা আছে, ওই বিন্দুটার অবস্থান ভেক্টর ডিনোট করতেছে না? অবভিয়াসলি ডিনোট করতেছে। তারপরে এটা ঠিক মাঝামাঝি বরাবর আছে, একদম মাঝামাঝি বরাবর আছে। এইটাকে আমরা লিখতে পারবো হাফ ইন্টু কোন দুইটা বিন্দুর মাঝামাঝিতে জানি আছে, এ বিন্দু আর বি বিন্দু, এই জন্য আমরা লিখতে পারবো হাফ ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। এটাও কিভাবে কাজ করে তুমি ত্রিভুজ বিধি দিয়ে সিমিলারলি ওই সূত্রটা যেমনি আসছে এটাও তুমি এমনি বের করে নিয়ে আসতে পারবে। যেহেতু বেসিক ক্লাস না, আমি ডিটেলসে দেখালাম না। তাহলে মনে রাখবা কি, ই বিন্দু যেহেতু এ এবং বি বিন্দুর একদম মাঝামাঝি আছে, তার মানে ই বিন্দুর অবস্থান ভেক্টর ই অথবা ও ই ইজ ইকুয়াল টু এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরের সমষ্টির হাফ, বা এ বিন্দুর অবস্থান ভেক্টর বা বি বিন্দুর অবস্থান ভেক্টরের লব্ধির হাফ, ঠিক আছে। যেহেতু মাঝামাঝি আছে, মাঝামাঝি থেকে হাফ এমনি মনে রাখতে পারো। ওকে, এই দুটো জিনিস এখানে কাজে লাগবে। আচ্ছা, আর কি কাজে লাগবে সেটা হচ্ছে এটা একটা ভেক্টর, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে ও বি ভেক্টর। হ্যাঁ, আরেকটা ভেক্টর মনে করো বিসি ভেক্টর, আর এখানে অটোমেটিকলি আরো একটা ভেক্টর তৈরি হয়ে গেল ওসি। একটা জিনিস দেখো তো, এই ওসি ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি
ওবি ভেক্টর আর বিসি ভেক্টরের সমষ্টি না? সমষ্টি। ওবি এবং বিসি দেখো পরস্পর সমান্তরাল, কিন্তু দিক একই দিকে, খেয়াল করছো? ওসি অ্যাকচুয়ালি দুইটা সমষ্টি, তার মানে ওসিটাও অ্যাকচুয়ালি ওবি বিসি এর সমান্তরাল। যদি আমরা কোথায় এমন দেখতে পাই যে ওবি কোন একটা ভেক্টর অপর দুইটা ভেক্টরের সমষ্টির সমান, অথবা যদি এমনও হয় এটার সাথে যদি হাফ, সামনে যদি এরকম হাফ ওবি প্লাস এরকমও লেখা থাকে, তাও আমি বলতে পারবো এই ওসিটা অ্যাকচুয়ালি ওবি এবং বিসি দুইটারই সমান্তরাল। কেন? তুমি দেখো তো ওসি কোন দিকে? দিক এই দিকে। এখন তুমি যদি ওবি প্লাস বিসি এর অর্ধেক না, অর্ধেক কতটুকু হবে? এতটুকু। এতটুকুর দিক কোন দিকে? এই দিকেই থাকতেছে। তার মানে তুমি এটাকে হাফ করো ওর 1/3 করো ওর 1/4 করো, যেটা করো না কেন, ওসি অ্যাকচুয়ালি অলওয়েজই ওবি প্লাস বিসি এর যে ডিরেকশনে থাকবে। তার মানে অলওয়েজই সে সমান্তরাল হবে। সামনে তুমি যতই গুণ দাও না কেন, যদি ভগ্নাংশ না, তুমি যদি 5 দিয়েও গুণ দাও, সামনে যদি 5 দিয়ে বা কোনো একটা সংখ্যা দিয়েও গুণ দাও, তাহলে কি ডিরেকশন তোর চেঞ্জ হবে না, জাস্ট মানটা বড় হবে ছোট হবে। তার মানে এখানে কত দিয়ে গুণ দিচ্ছ ডাজন্ট ম্যাটার। স্কেলার গুণিতক একটা কনসেপ্ট আছে না? আছে। স্কেলার গুণনের সময় কোনো দিকের চেঞ্জ হয় না। দ্যাটস ইট। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে মানে এবার আমরা কোশ্চেনটা সলভ করার জন্য প্রিপেয়ার্ড। ঠিক আছে, পারফেক্ট। কোশ্চেনটা দেখি। এটার ক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির, গ স্থানাঙ্ক জ্যামিতির। আমরা জাস্ট খটা সলভ করবো। এটা ভেক্টরের এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে ভেক্টরের সাহায্যে আমাদেরকে কিছু একটা প্রমাণ করতে বলতেছে। আমরা সেখানে পড়ে যাচ্ছি। আগে যদি এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু আমি বের করতে চাই, তাহলে এখানে এ বি সি ডি দিয়ে যে চতুর্ভুজটা বোঝাচ্ছে, এই চতুর্ভুজটা আগে আঁকতে হবে। তাহলে চলো এই চতুর্ভুজটা আমরা এঁকে ফেলি। এই চতুর্ভুজটা যদি আমরা আঁকতে চাই, এখানে আঁকি। দশটা ম্যাক্স আছে না? 10টা লিখি এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো মোটামুটি ইকুয়াল দিছি। 1 2 সবগুলো পজিটিভ বিন্দু না, নেগেটিভে যাওয়া লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। ওকে, প্রথম বিন্দুটা 3,4 1 2 3 1 2 3 4। প্রথম বিন্দুটা হচ্ছে এইখানে। ওকে, তারপর হচ্ছে 10,4 10,1 2 3 4। তারপরের বিন্দুটা হচ্ছে এখানে। তারপরের বিন্দুটা 7,10 1 2 3 4 5 6 7 একদম এখানে 10 পর্যন্ত। ঠিক আছে, তারপরের বিন্দুটা হচ্ছে 5,10 1 2 3 4 5 10। তার মানে আমরা এইরকম একটা চতুর্ভুজ পাচ্ছি। ঠিক আছে, যেটাকে আমরা জুম ইন করলে, তাহলে একটা জিনিস দেখো, এই বিন্দুটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। খেয়াল করো বিন্দুগুলো এন্টি ক্লকওয়াইজ বসাইতো, এ বি এভাবে যাবে। এটা হচ্ছে আমাদের সি বিন্দু, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চতুর্ভুজ। এটাকে আমরা এখন একটু বড় করে আঁকবো। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, এই এ এবং বি এবং ডি এবং সি কিন্তু সমান্তরাল। কেন সমান্তরাল তুমি দেখাইতে পারো, এ বি এর ঢাল বের করে দেখাও, ডিসি এর ঢাল বের করে দেখাও। এই জিনিসটা কেন দেখতে হবে? কারণ এখানে আমাকে সমান্তরাল রিলেটেড কিছু একটা প্রমাণ করতে বলতেছে, যেখানে কিনা এ বি এবং ডিসিকে ইনভলভ করছে, এ বি এবং ডিসি। এই জন্য আমরা এই জিনিসটা একটু আগে থেকেই নোট নিয়ে নিলাম যে এ বি এবং ডিসি কিন্তু সমান্তরাল। তুমি সেটা দেখাইতে পারো ম্যাথমেটিক্যালি সমান্তরাল।
কেন এইখানে নোটিস করতেছি, কারণ এই রিলেটিভ প্রমাণে এই জিনিসটা আলোকপাত করা হয়েছে, ঠিক আছে। সো ওকে, এই হচ্ছে আমাদের চতুর্ভুজটা। ওকে, এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ডি। এখন আর বিন্দু লাগবে না। এ বি এবং ডিসি যে সমান্তরাল, এটা আমরা পরে দেখি। এখন দেখো আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে বলতেছে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু, এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে সরি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এপি কিউ এইপি কিউটা অ্যাকচুয়ালি এ বি এর সমান্তরাল এবং ডিসি এরও সমান্তরাল, ঠিক আছে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। এটা ভেক্টরের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে, হাফ ইন্টু এ বি প্লাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, এই দুইটা কাজ আমাকে করতে হবে এখানে। এখন অ্যাকচুয়ালি কি করতে পারলে আমি প্রমাণ করতে পারবো যে পি কিউটা এ বি এবং ডিসি দুইটারই সমান্তরাল এবং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। কি করতে পারলে, যেহেতু ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। আমরা যদি সামহাও এটা প্রমাণ করতে পারি যে পি কিউ ভেক্টরটা অ্যাকচুয়ালি এ বি এবং ডিসি ভেক্টরের সমান্তরাল, এটা যদি সামহাও প্রমাণ করতে পারি, ওখান থেকে আমরা বলতে পারবো পি কিউটা এ বি এবং ডিসি এর সমান্তরাল। তার মানে এখানে এ বি এবং ডিসি নিজেরা সমান্তরাল আছে কিনা এটাকে চেক করা দরকার। এটা কেমনে চেক করব? এ বি এর ঢাল বের করব। এ বি এর ঢাল কত হবে? 4 মাইনাস, এ বি এর ঢাল কত হবে? 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 10 মাইনাস 3, 0। ডিসি এর ঢাল কত হবে দেখো তো? ডিসি এর ঢাল 10 মাইনাস 10, 10 মাইনাস 10, 5 মাইনাস 7, এটা 0 হবে। তার মানে ডিসি এবং এবি এর ঢাল ইকুয়াল, দুটোই 0, তার মানে দুটোই ফ্ল্যাট, দুটোই সমান্তরাল। তার মানে আমরা এটা নিশ্চিত হলাম এবি এবং ডিসি সমান্তরাল, ভেক্টর হিসেবে এবি ডিসি সমান্তরাল। কাজে কোনোভাবে যদি আমি পি কিউকে এবি অথবা ডিসি যে কোনো একজনের সমান্তরাল বলতে পারি, আমি এটা বলতে পারবো পি কিউ এবি ডিসি দুইটারই সমান্তরাল। তো দুইটার সাথে সমান্তরাল, এটা আলাদা আলাদা প্রমাণ করতে হবে না। যেহেতু এবি এবং ডিসি পরস্পরের সমান্তরাল, তার মানে পি কিউ যদি যে কোনো একজনের সমান্তরাল হয়, সে অপর একজনের সমান্তরাল হতে বাধ্য। এখন এইটা আমরা কেমনে করতে পারি মনে আছে? আমরা যদি কোনো একটা ভেক্টরকে যেই দুইটা ভেক্টরের সমান্তরাল প্রমাণ করতে চাচ্ছি, ওই দুইটার সমষ্টির অথবা বিয়োগফলের ইকুয়াল, অথবা সেটা সমষ্টির কিংবা এখানে যদি বিয়োগফল হয় তাও কোনো সমস্যা নাই। and something, আমরা কোনো একটা ভেক্টরকে যখন অপর কিছু ভেক্টরের সমান্তরাল এটা প্রমাণ করতে যাব, তখন যে ভেক্টরগুলোর সমান্তরাল প্রমাণ করতে যাব ওই ভেক্টরগুলোর সমষ্টির সাথে কোনোভাবে যদি আমরা ইকুয়াল দিয়ে রিলেট করতে পারি লজিক্যালি, তাইলে আমরা বলতে পারবো সে অ্যাকচুয়ালি এই দুইটা ভেক্টরের সমান্তরাল, যে ভেক্টরগুলোকে যোগ করতেছে। তার মানে আমরা এখানে আবার ট্রাই করব কোনোভাবে আমরা PQ is equal to something into AB plus DC এখানে যাইতে পারে কিনা। এখানে সামথিং এর যেহেতু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, হোয়াটএভার অনেক কিছু হইতে পারে। এইটা আমরা কেমনে করতে পারি ভাইয়া? তার আগে অবস্থান ভেক্টরের জায়গাতে তোমাদেরকে দেখাইছি না, আমরা যদি সম্ভব এই লাইনটা আনতে পারি, আমরা বলতে পারবো PQ অ্যাকচুয়ালি AB এবং DC এর সমান্তরাল। এটা করতে যে বাই প্রোডাক্ট হিসেবে এইটা চলে আসবে অটোমেটিক্যালি এখানে। তো এটা আমরা কেমনে করতে পারি ভাইয়া? কিছুক্ষণ আগে অবস্থান ভেক্টরের কনসেপ্টে তোমাদেরকে দেখাইছি না কি, AD যদি একটা ভেক্টর হয়,
এডি যদি একটা ভেক্টর হয় তাইলে এদের মধ্যবিন্দু যদি পি হয়, এদের মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? তাহলে আমরা লিখতে পারবো ওপি ইজ ইকুয়াল টু এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর ইন্টু হাফ। এটা লিখতে পারবো না? এটা কিন্তু লিখতে পারবো। আবার কিউ বিন্দুর পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে যদি আমরা পি চিন্তা করি, পি, এটাকে কি লিখতে পারবো? এখানে আরেকটু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করা দরকার ছিল, সেটা হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে যদি আমি ই লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি কি ই ইজ ইকুয়াল টু হাফ কি হাফ এ প্লাস বি। এখানে সিমিলারলি আমরা যদি পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে পি বলতে পারি, কিউ বিন্দুর অবস্থানটাকে কিউ বলতে পারি, সি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে যদি সি বলতে পারি, ডি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে যদি ডি বলতে পারি, এরটাকে যদি এ বলতে পারি, বি এরটাকে যদি আমি বি বলতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো পি ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু এ প্লাস ডি, কিউ ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু বি প্লাস সি। এটা বলতে পারবো না? এটা কিন্তু পারবো। তাহলে এবার আমাকে বলো পি কিউ এই ভেক্টরটা, এটাকে আমরা কি বলতে পারি? কিউ মাইনাস পি বলতে পারি না? বলতে পারি। কিন্তু ডিসিটাকে আমরা কি বলতে পারি? ডিসিটাকে বলতে পারি সি মাইনাস ডি। এবিটাকে কি বলতে পারি? বি মাইনাস এ। বলতে পারি না? অবভিয়াসলি বলতে পারি। তাহলে একটা জিনিস দেখো, পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে কিন্তু আমি হাফ এ প্লাস ডির সাথে কানেক্ট করতে পারতেছি। খুব মনোযোগ দিয়ে শোনো। আমার মনে হয় আমি যদি কোথাও লেখা ফেলি তাহলে বেটার হয়। আমাদের টার্গেট পি কিউকে ডিসি এবং এবি এর সাথে কানেক্ট করা। সেটা কেমনে করতে পারি? অবস্থান ভেক্টর দিয়ে করতে পারি। পি বিন্দুর অবস্থান ভেক্টর পি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিউ। পি কিউকে আমি ডিসির সাথে কানেক্ট করতে চাইছি, তাহলে পি কে ডি এর সাথে কানেক্ট করে দাও, এর সাথে কানেক্ট করে দাও। পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে কেমনে কানেক্ট করতে পারি? সে হচ্ছে এ প্লাস ডি ইন্টু হাফ, কারণ সে এডি এর মধ্যবিন্দু। কিছুক্ষণ আগেই জিনিসটা তোমাদেরকে দেখাইছি। তাহলে এখানে লিখো, এগুলো মুছা দিলাম। তাহলে এখানে লিখো পি ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু এ প্লাস ডি, কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সি প্লাস ডি। আমাদের আনা দরকার পি কিউ ফ্যাক্টর। তাহলে ডিরেক্ট এখান থেকে লেখা দাও ভাইয়া, পি কিউ ইজ ইকুয়াল টু কি? পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এটা হাফ ইন্টু সি প্লাস ডি। এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর কত? হাফ ইন্টু এ প্লাস ডি। এই তো ডান হয়ে গেল। আমরা চাচ্ছিলাম পি কিউকে ডিসি, এবি এবং ডিসির সাথে রিলেট করতে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাইয়া এই যে ভেক্টরের ডিরেকশনগুলো যে বসাবো, এগুলা কোন দিকে বসাবো? দেখো, ভেক্টরের ডিরেকশন বসানোর সময় কি আমাদের কোনো প্রবলেম হয়েছে? হয় নাই তো।
কোশ্চেনটা পরেই বোঝা যাচ্ছিল এবি এর ডিরেকশন যেদিকে হবে ডিসি এর ওইদিকে হইতে হবে, পিকিউ এর ওইদিকে হইতে হবে, কারণ এগুলোকে আমরা সমান্তরাল প্রমাণ করতে যাচ্ছি। তো কোশ্চেনটা ভালো মতো পড়লে কোশ্চেন অনুযায়ী সামনে আগাইলে অটোমেটিকলি ডিরেকশন বসে যায়। ওকে, তাহলে আমরা চাচ্ছি এই পিকিউকে এবি এবং ডিসির সাথে কানেক্ট করতে। দেখো এবি এবং ডিসির সাথে কিন্তু এই লাইনের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। কেমনে হয়ে গেছে? কেমনে হয়ে গেছে? আরে ভাই সিডি আসছে না, যে দেখো সিডি, তারপরে কি এখানে কি ডিসি কিন্তু অলমোস্ট চলে আসছে। এ তারপর কি আসছে? তারপর পি মানে কি? পি মানে হচ্ছে এ প্লাস ডি, চলে আসছে। কিউ মানে সি প্লাস বি, এখানে আমি সি প্লাস বি কেন লিখলাম না? কিউ মানে তো এই যে কিউ মানে তো সি এবং বি এর মধ্যবিন্দু, এখানে সি প্লাস বি হবে, ঠিক আছে, সি প্লাস বি হবে। তাহলে দেখো আমরা কিন্তু পিকিউকে সিবিএডি এখানে কানেক্ট করা মানে অ্যাকচুয়ালি এবি এবং ডিসির সাথে কানেক্ট করা। কেমনে? এবারে পরের লাইনে দেখো, দেখো তো ভাইয়া, ডিসি মানে কি? সি মাইনাস ডি। এবি মানে কি? বি মাইনাস এ। দেখো এখানে কিন্তু সি মাইনাস ডি বি মাইনাস এ কিন্তু আছে। কেমনে? দেখো পি কিউ ইজ ইকুয়াল টু হাফটা কমন নিলাম, সি প্লাস বি মাইনাস এ মাইনাস ডি। আমাদের কি আনা দরকার? এখানে যদি আমি এ বি আনতে চাই তাহলে লাগবে আমার কি? বি মাইনাস এ। আরে ভাই এখানে তো বি মাইনাস এ আছেই, 1/2 বি মাইনাস এ, ঠিক আছে। আর যদি আমি সিডিকে আনতে চাই তাহলে আমার কি লাগবে? সি মাইনাস ডি। সরি, আমি যদি ডিসিকে আনতে চাই, আমাদের প্রমাণ তো এটাই টার্গেট, ডিসি এর সমান্তরাল প্রমাণ, ডিসিকে আনতে চাই সি মাইনাস ডি লাগবে। দেখো এখানে সি আছে মাইনাস ডি আছে, ডান, আমাদের হয়ে গেছে। আমরা এটাই যাচ্ছিলাম। সুতরাং PQ is equal to হাফ ইন্টু বি মাইনাস এ মানে হচ্ছে AB, সি মাইনাস ডি মানে অ্যাকচুয়ালি BC। এই লাইনটাই আমরা আনতে যাচ্ছিলাম, যে সামহাও যদি আমি PQকে AB এবং DC এর সমষ্টির সামথিং গুণের ইকুয়াল প্রমাণ করতে পারি, বা এক্স্যাক্টলি যে ইকুয়াল প্রমাণ করতে পারি, ইকুয়াল তো হবে না, বোঝাই যাচ্ছে, তাইলে আমি বলতে পারবো PQ AB এবং DC এর সমান্তরাল। এই লাইনটা থেকে এবার বলে দাও, যেহেতু AB এবং DC পরস্পর সমান্তরাল, একদম শুরুতে আমরা দেখছি, তার মানে PQ AB এবং DC এর সমান্তরাল। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো এইটা, এই প্রথম ধাপটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেল বা প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে কি বলবা? দেখো এখানে কিন্তু PQ ভেক্টর, AV ভেক্টর এবং DC ভেক্টরের সমান্তরাল। PQ ভেক্টর AV ভেক্টর এবং DC ভেক্টরের সমান্তরাল। আমাদেরকে কিন্তু ভেক্টর প্রমাণ করতে বলে না, আমাদেরকে রেখা প্রমাণ করতে বলছে, যে PQ AB এবং DC রেখা সমান্তরাল। সো ভেক্টর থেকে তুমি রেখাতে কেমনে যাবা? এখানে বলে দিবা, যেহেতু PQ AB এবং DC তিনটাই পরস্পর সমান্তরাল ভেক্টর, তার মানে এদের ধারক রেখাও কি পরস্পর সমান্তরাল। তার মানে PQ ভেক্টর ধারক রেখা হচ্ছে PQ, AB ভেক্টর ধারক রেখা হচ্ছে AB, DC ভেক্টর ধারক রেখা হচ্ছে DC। ধারক রেখাগুলো হয় সমান্তরাল হবে, আর না হয় কি পরস্পর উপরিপাতিত হবে। বাট আমরা চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি PQ, DC এবং AB কি তিনটা আলাদা আলাদা ভেক্টর, তার মানে তিনটা ধারক রেখাও আলাদা, তার মানে PQ AB DC রেখাও কি পরস্পর সমান্তরাল। তো তোমরা জাস্ট একটু লিখে যদি লেখা দিয়ে আসো প্রমাণিত, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে PQ ভেক্টর, AB ভেক্টর, DC ভেক্টর পরস্পর সমান্তরাল এটা প্রমাণ করতে বলে নাই, প্রমাণ করতে বলছে PQ AB এবং DC রেখা সমান্তরাল, ঠিক আছে? সো PQ AB DC সমান্তরাল মানে হচ্ছে এদের ধারক রেখাগুলা হয় একই
আর না হয় সমান্তরাল। তুমি যদি দুইটা ভেক্টরকে সামহাও প্রমাণ করতে পারো দুইটা ভেক্টর সমান্তরাল, তার মানে এদের ধারক রেখা, ধারক রেখা কি একটা ভেক্টর যে রেখার উপরে থাকে, ওই ধারক রেখাগুলো হয় সমান্তরাল আর নয় একটা আরেকটার উপরে আছে। তার মানে আমরা বলতে পারি পি কিউ এ বি ডিসি এই ধারক রেখা তিনটা হয় একটা আরেকটার উপরে আছে আর নয় সমান্তরাল। বাট চিত্র থেকে আমরা এটা শিওর যে এই তিনটা রেখা অ্যাকচুয়ালি ভিন্ন রেখা, তার মানে এরা যেহেতু একটা আরেকটার উপর নাই, তার মানে এরা অবশ্যই সমান্তরাল। ডান। আর তার মানে এটা প্রমাণিত। এবার এইটা কেমনে প্রমাণ করব? আরে ভাই, এটা তো এই লাইনটা থেকে প্রমাণ করা যায়, যেহেতু পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। পি কিউ অ্যাকচুয়ালি কি? পি কিউ ভেক্টরের মান, এ বি কি? এ ভি ভেক্টরের মান, ডিসি কি? ডিসি ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান দেখাই দাও পরম মান চিহ্ন দিয়ে। সুতরাং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এডি প্লাস ডিসি, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। শেষ। তুমি চাইলে এখানে এই পরমাণ চিহ্নটা দুটোর সাথে আলাদা আলাদা ইউজ না করে একসাথে ইউজ করতে পারো। একসাথে ইউজ করাটাই বেটার। কেন? কারণ পিকিউ কিন্তু এ ডি প্লাস ডিসি এই দুইটার সমষ্টির মানের হাফ, এই জন্য দুটো একসাথে ইউজ করা বেটার। ভেতর আলাদা আলাদা দিলেও সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের দুইটা জিনিসই প্রমাণ করা হয়ে গেল। একটু হিজিবিজি হয়ে গেছে। আমি যদি গুছাই লাইন বাই লাইন লিখতে যেতাম হয়তো তোমরা লেখাটা সুন্দর হইতো, বাট কনসেপ্টটা বুঝতে না। এখন কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে বুঝছো যে আরে আমাকে পিকিউকে এবি এবং ডিসি এর সমান্তরাল প্রমাণ করতে বলছে, তার মানে পিকিউকে সামহাও এবি এবং ডিসি এর সমষ্টির সাথে কানেক্ট করতে হবে। কেমনে করব? পিকিউ মানে তো আসলে পিটা কি? এডি এর মধ্যবিন্দু, কিউটা কি? সিবি এর মধ্যবিন্দু। ওকে ফাইন, তাহলে আমি লিখবো পি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ ভেক্টর প্লাস ডি ভেক্টর, কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখান থেকে আমি যদি এবার পি কিউ লিখতে চাই তাহলে কি হবে? কিউ মাইনাস পি। কিউ তো ওই যে বি এবং সির সাথে কানেক্টেড, পি ডি এবং এর সাথে কানেক্টেড। আলটিমেটলি এই লাইনটাতে কি ডি এ সিবি চলে আসতে চাই। ডি এ সিবি চলে আসা মানে কি? অ্যাকচুয়ালি ডিসি এবং এবি চলে আসা, ডিসি এবং এবি চলে আসছে। আমাদের তো এটাই টার্গেট ছিল, তাই না? যে পি কিউকে ডিসি এবং এবি এর সাথে কানেক্ট করা। ওকে, আমি 3 থেকে 4 বার জিনিসটা রিপিট করে ফেলছি, আর রিপিট না করি, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে এবার তুমি নিজে বসে বসে একটু চিন্তা করো, আর এক্সামের খাতায় কীভাবে গুছাই লিখতে হবে জাস্ট একটা যে কোনো একটা বই থেকে দেখো, তাইলেই হচ্ছে। ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। আমরা এইবারে পরবর্তী কোশ্চেনটা দেখবো। দেখার আগে আবার তোমাদেরকে মনে করাইতেই, দেখো ফ্যাক্টরের কোশ্চেনগুলো প্রমাণ করার জন্য তোমাকে অবস্থান ফ্যাক্টরের কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড ফ্যাক্টর যুগের ত্রিভুজবিধি, ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টর যুগের ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি, এগুলো যদি ক্লিয়ার থাকে তুমি সব কিছু পারবা, সাথে অবস্থান ভেক্টরের কনসেপ্ট। ওকে, আর প্রমাণগুলো কি রিলেটেড? চতুর্ভুজ রিলেটেড, ত্রিভুজ রিলেটেড, সামান্তরিক রিলেটেড, তাই না? সো আমরা চতুর্ভুজ রিলেটেড একটা দেখলাম, এবার একটা ত্রিভুজ রিলেটেড দেখবো, তারপর আমরা সামান্তরিক রিলেটেড দেখবো। হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছু আসে না। তাহলে যেহেতু আমাদের ত্রিভুজ বিধিটা লাগে, ত্রিভুজ সূত্রটা লাগে, ভেক্টর যুগের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটাও লাগে, আমরা এই দুইটা কনসেপ্ট একটু দেখে নিব, তারপর হচ্ছে আমরা সামনে আগাবো, ঠিক আছে? আর অবস্থান ভেক্টরের কনসেপ্টটা তো তোমাদেরকে ক্লিয়ার করে দিলামই। হ্যাঁ, এটা দেখবে বারবার কাজে লাগে। হ্যাঁ, অবস্থান ভেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এই অধ্যায়ের। ওকে, ত্রিভুজ বিধিটা কি? ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এটা আরেকটা ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, তো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে গেলা, বি থেকে সিতে গেলা, তাহলে অ্যাকচুয়ালি তুমি কতটুকু গেলা? এটা যদি তুমি এ সি ভেক্টর দিয়ে ডিনোট করো, তাহলে এ সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি।
এটাই হচ্ছে ফ্যাক্টর যোগের ত্রিভুজবিধি। এখন এটাকে অনেক বিস্তারিত বলে হ্যান বলে বোঝানো যায়, যেহেতু এটা প্রবলেম সলভিং ক্লাস আমি জাস্ট এটুকুই বললাম, ঠিক আছে? আচ্ছা, ডান। এখান থেকে ত্রিভুজবিধিটাও দেখানো যায়, সরি বিয়োগের ত্রিভুজবিধিটাও দেখানো যায়, এটা যোগের ত্রিভুজবিধি, ঠিক আছে? আচ্ছা দেখো, এবি এবং এসি দেখো তো ডিরেকশন সেম, তার মানে আমরা লিখতে পারি, দেখো তো, এসি মাইনাস এবি ইজ ইকুয়াল টু বিসি। কিসের উপর বেস করে লিখতে পারি? সি মনে করো এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান, এসিটা অবস্থান ভেক্টর। এবিটা মনে করো এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বিসি অ্যাকচুয়ালি কি? বিসি হচ্ছে সি বিন্দুর অবস্থান মাইনাস বি বিন্দুর অবস্থান, মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর এসি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সো আমি তোমাদেরকে আলাদা করে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি মনে রাখতে নিষেধ করি। তোমরা অনলি ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ বলতে কিছু নয়, ভেক্টরের ক্ষেত্রে যোগ। আমি যেটা লিখলাম এটা কিন্তু আমি এইখান থেকেই লিখতে পারি, কি এসি এবিটাকে নিয়ে আসো, এসি মাইনাস এবি ইজ ইকুয়াল টু ভিসি। সো তোমাদেরকে আমি অলওয়েজ বলবো ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা মনে রাখো, ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আর এই তো ডান। এবার ভেক্টরের ত্রিভুজ সূত্র। কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করা যায় মানে এবং দিকে, তখন এই ত্রিভুজের তিনটা বাহু দ্বারা নির্দেশিত ভেক্টরের সমষ্টি শূন্য হয়। এবি প্লাস বিসি প্লাস সিএ 0। দেখো তিনটা ক্রম একই দিকে, অ্যান্ড হুইচ ইজ অ্যাবসলিউটলি লজিক্যাল। কারণ তুমি দেখো এ থেকে বিতে যদি যাও, বি থেকে সিতে যদি যাও, আবার সি থেকে এতে যদি যাও, তোমার আলটিমেট স্মরণ কত হচ্ছে? শূন্য হচ্ছে, তাই না? তুমি একটু স্মরণেই, এটাই ভেক্টরের ত্রিভুজ সূত্র দিয়ে বোঝানো হয়। এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে মানে আমরা এবার নেক্সট কোশ্চেন সলভিং এর জন্য প্রিপেয়ার্ড। ওকে, আচ্ছা দেখো এটাতে কি বলতেছে। এম এন ও ও এর অবস্থান ভেক্টর। চিত্রটা একটু বড় হইলে বেটার হইতো, আমি একটু বড় করার ব্যবস্থা করতেছি এখানে। হ্যাঁ, অনেক বড় করে দিছি, এখন আশা করি দেখতে পাচ্ছ। এম এন ও, এম এন ও আর কিউ পি, ঠিক আছে? পি কিউ আর এম এন ও, ঠিক আছে? আচ্ছা, এম এন এবং ও এর অবস্থান ভেক্টর। এম এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, এন এর অবস্থান ভেক্টর হচ্ছে বি, ও এর অবস্থান ভেক্টর হচ্ছে সি হলে দেখাও যে আর কিউ আর থেকে কিউতে একটা ভেক্টর টানলে ডিরেকশন কোন দিকে দেবো? আর থেকে কিউ এর দিকে। কোশ্চেনে দেওয়া আছে, সো ডিরেকশন দেওয়া নিয়ে কখনোই দুশ্চিন্তা করবে না। দেখো যে আর কিউ ইজ ইকুয়াল টু হাফ সি প্লাস হাফ সি মাইনাস বি। এটা তো আমরা কিছুক্ষণ আগেই এই রিলেটেড একটা প্রমাণ দেখে আসলাম। মানে আমাকে আর কিউকে সি এবং বির সাথে কানেক্ট করতে বলতেছে। তাহলে আর তো অলরেডি এই বি এবং এর সাথে কানেক্টেড। কেমনে? কারণ এই যে এই বিন্দুটাকে এই দুটার মধ্যবিন্দু। তার মানে আর বিন্দুর অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস এন বিন্দুর অবস্থান ভেক্টর। এটা তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে ক্লিয়ার করলাম। সিমিলারলি কিউটা কি?
কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি কিউ হয়, ভেক্টর সাইন তুমি নিচেও দিতে পারো উপরে দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যেটা ইউজ করতেছো ওইটাই কনস্ট্যান্টলি ইউজ করো। হ্যাঁ, আমরা যেহেতু নিচে দিচ্ছি আমরা নিচে ইউজ করি। ওকে, আচ্ছা, ডান। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হবে? কিউ যেহেতু এই বিন্দুটা যেহেতু এই বিন্দুর মধ্যবিন্দু, তার মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু এ প্লাস সি। এবারে আমাদেরকে রিলেট করতে বলতেছে আর কিউকে সি মাইনাস বি এর মাধ্যমে। তাহলে আর কিউ কি হবে? আর কিউ কি হবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিউ, আর বিন্দুর অবস্থান ভেক্টর আর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের ভ্যালু আমরা কত পাইলাম? হাফ ইন্টু এ প্লাস সি। আর বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পাইলাম? হাফ ইন্টু এ প্লাস বি। এখান থেকে দেখো হাফটা কমন নিলে আমরা পাচ্ছি এ প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তো এখান থেকে এ এ কাটা, আলটিমেটলি আমরা পাইলাম আর কিউ ইজ ইকুয়াল টু এ হাফ ইন্টু সি মাইনাস বি। ডান। এটা ওই কিছুক্ষণ আগে তোমাকে আমি যে অবস্থান ভেক্টর কনসেপ্ট দেখাইছি এটা দিয়ে কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছো। ওকে, আচ্ছা, ডান। এটা আমাদের হয়ে গেছে, এটা দেখানো হইল, তাই না? আরে নাইস, এটা উপরে উঠানো যায়, আমি জানতাম না। এবার আমাদেরকে খতে কি বলতেছে আমরা দেখি। এটা আমাদের ডুপ্লিকেট করা উচিত অনেকগুলা। আমরা এগুলো মুছা দিই। ফ্যাক্টরের সাহায্যে প্রমাণ করো যে এমপি, তাহলে এটা মাঝখানের ফ্যাক্টরটা মুছা দাও, এই ফ্যাক্টরটাও মুছা দাও। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এমপি প্লাস এন কিউ প্লাস ও আর, এগুলা কি? এগুলো হচ্ছে এই ত্রিভুজের মধ্যমা ভেক্টর, তাই না? যেহেতু অপর শীর্ষ থেকে অপর বাহুর মধ্যবিন্দুতে আসছে, এইগুলোর সমষ্টি শূন্য। এটা দেখাই দাও। এটা না, এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র দিয়ে তুমি অনুভব করতে পারো এটা শূন্য হবে। ভেক্টর শিফটিং তোমাদের কনসেপ্টে নাই যদিও। আমরা যদি জাস্ট ভেক্টরগুলোকে শিফট করি তাহলে দেখো, আমরা যদি এটাকে শিফট করি, যদি এখানে লিখি, এক্স্যাক্টলি শিফটিং মানে হচ্ছে ভেক্টরের সাইজ এক্স্যাক্টলি সেম থাকবে, ডিরেকশন এক্স্যাক্টলি সেম থাকবে। এটাকে শিফট করি, এটাকে শিফট করলে এটা চলে যাবে হচ্ছে এটা আসবে হচ্ছে, এটাকে শিফট করলে এটা আসবে হচ্ছে এইখানে, আর এটাকে শিফট করলে এটা আসবে এখানে। দেখো, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে, মানে এইটা এটা এটা আমরা শিফটিং করলাম। জাস্ট আমরা এটাকে শিফট করলাম এখানে, আমরা এটাকে শিফট করলাম এখানে, এটাকে শিফট করলাম এখানে, সো দ্যাট আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করতে পারি যেটার তিনটা বাহু অ্যাকচুয়ালি একই ক্রমে তিনটা ফ্যাক্টরকে ডিনোট করবে। যেহেতু ডিনোট করতেছে তার মানে আমরা বলতে পারি এই বাহুর সমষ্টি প্লাস এই বাহুর সমষ্টি, মানে এই বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর প্লাস এই বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর প্লাস এই বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর, তিনটা সমষ্টি শূন্য হবে। কিছুক্ষণ আগে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখে আসলাম। তারপরে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমাদের ক্লাসে যদি ভেক্টর শিফটিংয়ের কনসেপ্ট থাকতো, তোমরা যে শিফট করে একটা ত্রিভুজ তৈরি করে জাস্ট এম পি ও আর আর এন কিউ দিয়ে জাস্ট একটা ত্রিভুজ তৈরি করে শিফটিংয়ের মাধ্যমে তোমরা বলতে পারতাম ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী যেহেতু একই ক্রমে নির্দেশিত তিনটা ভেক্টরকে এই ত্রিভুজের তিনটা বাহু দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে এই তিনটার সমষ্টি শূন্য। যেহেতু তোমাদের ক্লাসে শিফটিং নাই, তো শিফটিং যেহেতু নাই আমরা এখানে অন্য পদ্ধতি ইউজ করব। আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রই ইউজ করব, বাট আমরা খুবই কৌশলে ইউজ করব। সেটা কিভাবে? আমাদের কৌশলটা কি হবে? আমাদের কৌশলটা হবে খুবই চৌকস একটা কৌশল।
কীরকম আমি তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে MNO, এই ত্রিভুজটা আমরা হেল্প নিতে পারি। এই ত্রিভুজটার 3টা বাহুকে আমরা যদি একই ক্রমে নির্দেশ করি, একটা ক্রম দিলাম আমরা MN, আরেকটা ক্রম দিলাম আমরা NO, ডিরেকশন দিলাম, আরেকটা ডিরেকশন দিলাম OM, তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি বলতে পারি MN প্লাস NO প্লাস OM ইজ ইকুয়াল টু 0 ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে। ওকে, আচ্ছা, তাহলে সামহাউ যদি আমরা MP OR NQ এই 3টা সমষ্টিকে যদি আমরা সামহাউ MN NO OM এর সমষ্টির সাথে কানেক্ট করতে পারি, তাহলে ওই ইকুয়েশনের ডান পক্ষ অটোমেটিকলি 0 হয়ে যাবে, আলটিমেটলি আমাদের বাম পক্ষ মানে MP প্লাস NQ প্লাস OR 0 হবে। এখন এটা আমরা কেমনে করতে পারি? ভাই এটা করা খুবই সহজ ভাইয়া, এটা করা খুবই সহজ। কেমনে করব? তাহলে আগে আমরা MP, এই যে MP আছে তাকে MP কে আমরা MN NO অথবা OM এর সাথে আমরা সম্পর্কিত করি, ঠিক আছে? দেখি কাদের সাথে সম্পর্কিত করা যাবে। শর্ত হচ্ছে MP কে আমি এমনভাবে এক্সপ্রেস করব, এটা এক্সপ্রেশনের মধ্যে বা এটার ইকুয়েশনে MP কে ইনভলভ করে আমরা এমন একটা ইকুয়েশন বানাবো যে ইকুয়েশনে কোনোভাবেই এই MN NO এবং OM এর বাইরে যেতে কেউ না থাকে, তাইলেই এই 3টাকে যোগ করলে আমরা 0 লিখে দিতে পারবো। ওকে, তাইলে MP কে দেখো তো, MP এর ডিরেকশনের সাথে এই বাহু এবং এই বাহুর কোনটা ডিরেকশন মিলে যাচ্ছে? এটা ডিরেকশন মিলে যাচ্ছে, তাহলে এটা দিয়ে মিলাবো, ঠিক আছে? তাহলে MP ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। দেখো তো, M থেকে N এ গেলাম, N থেকে P তে গেলাম, এটাকেই কিন্তু আমি এভাবে লিখতে পারি MN প্লাস MN প্লাস NP ইজ ইকুয়াল টু কি? এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, তার মানে অ্যাকচুয়ালি কি এখান থেকে এখানে আসলাম, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, ডান, এটা পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি MPটাকে আমরা MN এবং NO এর সাথে সম্পর্কিত করলাম। তুমি বলতে পারো ভাই NO এর সাথে কেমনে সম্পর্কিত হলো? আরে ভাই P তো NO এর মধ্যবিন্দু, তার মানে NP কে আমি লিখতে পারি হাফ NO। এটার প্রমাণ তোমাদের বইয়ে অনেক জগা খিচুড়ি করে, অনেক কঠিন করে দেওয়া আছে, একদমই ওইভাবে কঠিন করে চিন্তা করার দরকার নেই। আমি যেমনে দেখাই দিচ্ছি অমনে তোমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে করবা, তাহলে খুব ইজিলি মিলাইতে পারবা। তাহলে দেখো আমাদের যে টার্গেট, আমরা MP কে এই 3টার যে কয়টা দিয়ে পসিবল আমরা এক্সপ্রেস করবো, আমরা কিন্তু করে ফেলছি। MP কে আমরা MN এবং NO দিয়ে এক্সপ্রেস করে ফেলছি, ঠিক আছে? এদের বাইরে যাতে কেউ না আসে আমরা এটা খেয়াল রাখছি। এইবার আমাদের টার্গেট, তাহলে MP কে এক্সপ্রেস করা শেষ আমাদের এখানে যে মূল ত্রিভুজটা আছে এটার বাহু দ্বারা। এইবারে আমাদের টার্গেট হচ্ছে আমরা MP কে করা শেষ, এবার আসো NQ কে করি। NQ দেখো তো, NQ এর সাথে কার ডিরেকশন মিলে যাচ্ছে? এই বাহুর ডিরেকশন মিলে যাচ্ছে, NQ এই বাহুর ডিরেকশন মিলে যাচ্ছে, তার মানে এটা ধরে আগাও NQ প্লাস OQ ইজ ইকুয়াল টু NQ। তাহলে কি বলতে পারি? NQ ইজ ইকুয়াল টু কি? NO প্লাস OQ, NO প্লাস OQ, ঠিক আছে? এখন দেখো আমাদের টার্গেট ছিল NO আনা, চলে আসলো, বাট OQটা ঝামেলা লাগাই দিল। সমস্যা নাই তো, OQ কে কি আমি হাফ OM লিখতে পারি, সুতরাং NQ ইজ ইকুয়াল টু NO প্লাস হাফ OM, ডান। দেখো আমাদের NQ কেও
আমাদের এই তিনটার যে কোনো একটা, যে কোনো দুইটা কিংবা যে কোনো তিনটা দিয়ে এক্সপ্রেস করা আমাদের শেষ। এইবারে আসো আমরা আমাদের কাজ প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা এবার এটা নিয়ে কাজ করি, ও আর কে নিয়ে কাজ করি। ও আর এর সাথে ডিরেকশন কার মিলে যাচ্ছে? ওর মিলে যাচ্ছে, জাস্ট এটা ধরে আগাও তাইলেই হবে। তাহলে ও এম প্লাস এম আর, ও এম প্লাস এম আর, ও এম প্লাস এম আর ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি ও আর। ঠিক আছে, ও আর। এখন দেখো এটাকে যাদের মাধ্যমে এক্সপ্রেস করলাম এর মধ্যে ও এম আমার এখানে বেলং করে, বাট এম আর বেলং করে না, সমস্যা নেই। এম আর কে আমি এম এন এর হাফ লিখতে পারি। দেখো আমাদের যে টার্গেট ছিল ও আর কে ও এম এনও অথবা ও আর কে এম এন এনও অথবা ও এম এর মাধ্যমে এক্সপ্রেস করে আমরা কিন্তু সেটা করে ফেলাম। এটাকে করলাম আমরা ও এম এবং এম এন দিয়ে। এখন জাস্ট আমাদের টার্গেট কি? এমপি প্লাস এন কিউ প্লাস ও আর, এইটা এবং এইটা এবং এইটার সমষ্টি সমান শূন্যটা দেখানো। তাহলে তিনটাকে যোগ করে দাও, তিনটাকে যোগ করে দাও। আমি আর নতুন কোনো পেজে না যাই, এখানে লিখলেই হয়ে যাচ্ছে। এটা তিনটাকে আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, কোন কালারটা ইউজ করা হয় নাই, এই কালারটা ইউজ করি। তিনটাকে যোগ করে দাও এখানে। এমপি প্লাস এন কিউ প্লাস ও আর ইজ ইকুয়াল টু mn প্লাস হাফ no প্লাস, এবার n কিউবটা লিখি, no প্লাস হাফ om প্লাস, এবার ও আর এটা লিখি om প্লাস হাফ mn। এখন এখানে দেখো mn, দেখো mn প্লাস no প্লাস om, এই তিনটার সমষ্টি আমরা 0 লিখতে পারি। কেন? ফ্যাক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি তিনটা ফ্যাক্টরকে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে ওই তিনটা ফ্যাক্টরের যোগফল 0। এবারে দেখো এটা 0 লেখা ফেলতে পারি, দেন আর থাকে হাফ ইন্টু no প্লাস om প্লাস mn। এখানেও দেখো no প্লাস om প্লাস mn, আরে এদের সমষ্টি তো 0 হবে। এই তিনটা ফ্যাক্টরকেও মানে এবং দিকে একই ক্রমে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা ডিনোট করা যাচ্ছে, তার মানে এই জায়গাটা 0 চলে আসবে। তার মানে আলটিমেটলি হাফ ইন্টু 0 কি 0 হবে। তার মানে আমাকে যেটা দেখাতে চাইছে এমপি প্লাস এন কিউ প্লাস ও আর ইজ ইকুয়াল টু 0, এটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ডান। এটার প্রমাণ আমাদের শেষ। ওকে, আমাদের খ শেষ, কত কিছুক্ষণ আগে শেষ করলাম। তারপরে যে গ, সেই গ আমাদের ধূপধাপ খুব সহজে মিলে যাবে, খুবই সহজে মিলে যাবে। জাস্ট আমরা অবস্থান ভেক্টরের কনসেপ্ট ইউজ করব। ওকে, আসো আমরা মিলাই। ওকে, গতে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই একটা কোশ্চেন পারলে তোমরা তোমাদের বইয়ের দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারো, দুইটাই বোর্ড এক্সামে আসে। ঠিক আছে, একই কোশ্চেন একই চিত্র, ন্যারেটিভ হয় দুইটা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে একটু বুঝাই। আয় হায়, এটা কি হইল? আচ্ছা হোয়াটএভার, আমরা নতুন করে এখানে নামগুলো দিই আবার। এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের, সব মুছে দিই। এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের আর, হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের পি। ঠিক আছে, আচ্ছা
এই কোশ্চেনটার দুইটা নেগেটিভ আছে, চিত্র সেম। একটা নেগেটিভ হচ্ছে এরকম, বা একটা ভার্সন হচ্ছে এরকম, বলে যে আর থেকে আমরা এম ও এর মধ্যবিন্দু কিউ দিয়ে একটা রেখা টানলাম, বা আর এবং কিউকে কানেক্ট করলাম। কানেক্ট করলে আমরা যেই ভেক্টরটা পাচ্ছি আর কিউ, বা যে রেখাটা পাচ্ছি আর কিউ, প্রমাণ করো যে আর কিউ হচ্ছে এন ও এর হাফ এবং সমান্তরাল। কোশ্চেনের প্যাটার্নটা দেখো, আর থেকে তার বিপরীত বাহুর, বা আর থেকে এম ও এর মধ্যবিন্দুতে একটা রেখা টানলে, মানে কিউ যদি মধ্যবিন্দু হয়, এটাতে আর থেকে আঁকা রেখাটা এন ও এর সমান্তরাল হবে এবং হাফ হবে। এই কোশ্চেনের সেকেন্ড ভার্সনটাতে বলে যদি যদি আর থেকে আঁকা একটা রেখা এন ও এর সমান্তরাল হয়, তাহলে দেখাও যে সেই কিউ, যে বিন্দু দিয়ে রেখাটা টানছি, এই কিউটা এম ও এর মধ্যবিন্দু। অথবা যদি আর থেকে আঁকা এন ও এর সমান্তরাল, আর থেকে আঁকা রেখাটা যদি এন ও এর সমান্তরাল হয়, তাহলে সে অবশ্যই কিউ বিন্দুগামী হবে। কিউ হচ্ছে এম ও এর মধ্যবিন্দু। প্রথম কেসটাতে বলে, বা প্রথম ন্যারেটিভে বলে যে কিউ যদি মধ্যবিন্দু হয়, তাহলে এটার উপর দিয়ে আঁকা রেখাটা এটা সমান্তরাল হবে, এটা প্রমাণ করে এবং হাফ হবে। সেকেন্ড ন্যারেটিভে বলে যদি সমান্তরাল হয়, তাইলে প্রমাণ করো এই রেখাটা কিউ বিন্দুগামী হবে বা মধ্যবিন্দুগামী হবে। দুইটা ন্যারেটিভেই কোশ্চেনটা সলভ করার অ্যাপ্রোচ, ভেতরকার অ্যাপ্রোচ সেম, বাট কথা বলার ধরনটা ডিফারেন্ট হইতে হবে ন্যারেটিভ অনুযায়ী। ঠিক আছে? যেহেতু অ্যাপ্রোচ সেম, আমরা এখানে খুব ভালো করে অ্যাপ্রোচটা শিখে নিব, আর কথা বলার ধরন তুমি নিজেই বুঝে যাবে। আর এটা সলভ করার এখানে গতানুগতিক একটা অ্যাপ্রোচ আছে, আর অবস্থান ভেক্টরের একটা অ্যাপ্রোচ আছে। আমার মনে হয় অবস্থান ভেক্টরের অ্যাপ্রোচটা মোর ইজিয়ার, মনে রাখাও ইজি। সো আমরা অবস্থান ভেক্টরের অ্যাপ্রোচটা দেখাবো। দুইটা অ্যাপ্রোচে লিখলেই টিচার নাম্বার দিবে। ওকে, আচ্ছা। এর যদি বলে যে আর থেকে এম ও এর মধ্যবিন্দু গামী রেখাটা এন ও এর সমান্তরাল হবে। আবার বলি, যদি বলে আর থেকে এম ও এর মধ্যবিন্দুগামী রেখাটা দেখাও যে এন ও এর সমান্তরাল এবং হাফ হবে, তখন তোমরা যেটা করবা, সামহাউ এই আর কিউকে এন ও এর সাথে কানেক্ট করবা। কেমনে? ওই যে একদম শুরুতে একটা প্রমাণ দেখাইছিলাম না, তোমাদের মনে আছে? এই যে এই প্রমাণটা, এটার ক্ষেত্রে দেখো তো, পি কিউকে আমরা এ বি এবং ডিসি এর সমান্তরাল প্রমাণ করছিলাম। কেমনে করছিলাম? পি এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর বের করছিলাম, দেন পি এর অবস্থান ভেক্টরকে ডি এর অবস্থান ভেক্টর এ এর অবস্থান ভেক্টরের সাথে কানেক্ট করছিলাম, কিউ এর অবস্থান ভেক্টরকে সি এবং বি এর সাথে কানেক্ট করছিলাম। আলটিমেটলি পি কিউ এ বি এর সাথে কানেক্টেড হয়ে গেছিল, এ বি এবং ডিসি এর সাথে। এটার ক্ষেত্রেও সিমিলার অ্যাপ্রোচে এটা সলভ করা যায়। কেমনে? আমরা চাইলে আর এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টরকে এম এবং এন এর অবস্থান ভেক্টরের সাথে কানেক্ট করতে পারি। আর আবারও শোনো, আর এর অবস্থান ভেক্টরকে এম এবং এন এর সাথে কানেক্ট করতে পারি, কিউ এর অবস্থান ভেক্টরকে এম এবং ও এর সাথে কানেক্ট করতে পারি। ওইভাবে করে আমরা আর কিউকে এন ও এর সাথে কানেক্ট করতে পারি, যেখান থেকে আমরা দেখাইতে পারি আর কিউ এন ও এর সমান্তরাল এবং হাফ। সো ওই অ্যাপ্রোচটা, ওই টাইপের কোশ্চেন আসলে আমি দেখাবো, বাট এখানে কিন্তু অ্যাপ্রোচ উল্টা। এখানে তোমাকে দেখাই দিয়ে বলতেছে না আর কিউ এন ও এর সমান্তরাল হবে, এখানে প্রমাণ করতে বলতেছে আর থেকে আঁকা রেখাটা যদি এটা সমান্তরাল হয়, তাহলে দেখাও সেই রেখাটা কিউ বিন্দুগামী হবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধরে নিব যে আর থেকে আমরা যে রেখাটা টানতেছি এন ও এর সমান্তরাল করে, সেই রেখাটা পি বিন্দুগামী, এবং এই পি হচ্ছে আমরা ধরে নিব এম ও এর মধ্যবিন্দু। এখন পিটাকে মধ্যবিন্দু ধরার কারণে, পির উপর দিয়ে আঁকা রেখাটা যদি এন ও এর সমান্তরাল হয়, আমরা যদি এটা দেখাইতে পারি যে ওকে ফাইন, আমরা এন ও এর সমান্তরাল করে কোনো রেখা আঁকবো না,
আমরা কি করব, আমরা আর থেকে এম ও এর মধ্যবিন্দু ধরে নাও একটা মধ্যবিন্দু পি, এটার উপর দিয়ে একটা রেখা টানবো। রেখা টানার পর আমরা যদি জাস্ট বিকজ পি কে আমরা এম ও এর মধ্যবিন্দু ধরছি, সেটার কারণে আর পি যদি এন ও এর সমান্তরাল হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আর থেকে আঁকা মধ্যবিন্দুর উপর দিয়ে যে রেখাটা, এই রেখাটা এন ও এর সমান্তরাল তখনই হবে যখন সে আসলেই মধ্যবিন্দুর উপর দিয়ে যায়। আবার কথাটা মনোযোগ দিয়ে শোনো, আর থেকে কোন একটা বিন্দুর উপর আঁকা রেখাটা তখনই কেবল এন ও এর সমান্তরাল হয় যখন ওই বিন্দুটা এম ও এর মধ্যবিন্দু হয়। মধ্যবিন্দুর উপর দিয়ে আঁকলেই কেবল এটা সমান্তরাল হয়। তার মানে কোশ্চেনে যেহেতু বলা আছে আর এর উপর দিয়ে আঁকা রেখাটা এন ও এর সমান্তরাল, তার মানে সে অবশ্যই মধ্যবিন্দু দিয়ে গেছে। আর মধ্যবিন্দুকে কিউ, তার মানে ওই যে ধরছিলাম পি, এটা একটা আলাদা মধ্যবিন্দু, মধ্যবিন্দু তো একটাই হইতে পারে, তার মানে পি আর কিউ অ্যাকচুয়ালি একই। আমি জিনিসটা আবারও সহজ করে বোঝাই। এটা আমি যখন ক্লাস 9-10 ছিলাম আমার কাছেও যথেষ্ট কনফিউজিং লাগছে, মানে কি হইতেছে এখানে। সোজা হিসাব, আবারও বলি, আর থেকে আমরা এম ও এর একটা ধরে নেওয়া মধ্যবিন্দু পি এর উপর দিয়ে একটা রেখা টানবো। এটাকে মধ্যবিন্দু ধরে নিলে যদি এই রেখাটা আর পি রেখাটা এন ও এর সমান্তরাল হয়, বা যদি প্রমাণ করা যায় যে সমান্তরাল, তার মানে কি, তার মানে কোশ্চেনে যে বলছে আর থেকে আঁকা রেখাটা এন ও এর সমান্তরাল বলেই দিছে, তার মানে সে অবশ্যই মধ্যবিন্দু দিয়ে গেছে। মধ্যবিন্দু ধরলে সমান্তরাল হয়, নিশ্চয় বুঝো, মধ্যবিন্দু ধরলেই সমান্তরাল হয়। তাহলে রিভার্স যদি চিন্তা করি, তাহলে সমান্তরাল হয়, তাহলে অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যাবে। মধ্যবিন্দু দিয়ে আঁকলে সে অবশ্যই এন ও এর সমান্তরাল হয়। তার মানে সমান্তরাল হইলে অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যাবে। দ্যাটস ইট। ঢাকায় বসবাস করলে সে অবশ্যই বাংলাদেশি। এটা আবার রিভার্সে আসলে মিলবে না, মিলবে। ঢাকায় বসবাস করলে সে অবশ্যই বাংলাদেশি। আবার বাংলাদেশের রাজধানীতে বসবাস করলে সে অবশ্যই ঢাকায়। মধ্যবিন্দুগামী হলে সে যদি সমান্তরাল হয়, তার মানে সমান্তরাল হইলে অবশ্যই মধ্যবিন্দুগামী হবে। আর এখানে মধ্যবিন্দুকে কিউ, তার মানে সে অবশ্যই কিউ বিন্দুগামী। তার মানে পিটা অ্যাকচুয়ালি আলাদা বিন্দু না, পিটা কিউ হইতে বাধ্য। দ্যাটস ইট। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই যে ধরে নিছি এম ও এর মধ্যবিন্দু পি, আমরা এখন প্রমাণ করব আর পি এন ও এর সমান্তরাল। অথবা তোমাকে আরো একটা আমি ন্যারেটিভে বা অন্য পার্সপেক্টিভ থেকে বুঝাই। আমরা ধরে নিই কিউ নয়, পি হচ্ছে এম ও এর মধ্যবিন্দু। যদি যদি পি এর উপর দিয়ে আঁকা রেখাটা এন ও এর সমান্তরাল হয়, তাহলে অবশ্যই পি এম ও এর মধ্যবিন্দু হওয়ার কারণেই সমান্তরাল হয়েছে। আর যদি সমান্তরাল না হয়, তার মানে পি অ্যাকচুয়ালি এম ও এর মধ্যবিন্দু না। পি বিন্দুটাকে মধ্যবিন্দু ধরার কারণে যদি আর পি এন ও এর সমান্তরাল হয়, তার মানে এন ও এর সমান্তরাল রেখা আর থেকে আঁকা রেখাটা অলওয়েজ মধ্যবিন্দু দিয়ে যাবে। মধ্যবিন্দুটা তাহলে কে? কিউ, কিউ দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা সামনে আগাই। আর পি কে আমরা এন এর সমান্তরাল প্রমাণ করব। তাহলে আমাদের অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে আমরা যদি সামহাউ
আরপি ভেক্টর ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু এনও ভেক্টর। এখানে যদি একটা ভেক্টরের সমান্তরাল বলছে আমরা একটাকে ইনভলভ করবো, যদি মাল্টিপল ভেক্টর বলতো তাহলে আমরা আরপিটাকে ওই মাল্টিপল ভেক্টরের সমষ্টি সাথে সম্পৃক্ত করতাম, ইনভলভ করতাম। বাট এখানে জাস্ট আরপিকে এন ও এর সাথে সমান্তরাল কিনা এটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে সামহাও যদি আমরা আরপিকে এন ও এর সাথে একটা ইকুয়াল সাইন দিয়ে কারেক্ট করতে পারি তাহলে আমরা বলতে পারবো আরপি এন ও এর কি সমান্তরাল। সেটা আমরা কেমনে করতে পারি? সেটা করতে পারি অবস্থান ভেক্টরের কনসেপ্ট দিয়ে। দেখো আর বিন্দুর, তাহলে আরপিটা কি অ্যাকচুয়ালি, আর পি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, সরি আর বিন্দুর অবস্থান ভেক্টর, আর কে কিন্তু চাইলে আমরা যেহেতু এন ও এর সাথে কানেক্ট করতে যাচ্ছি তাহলে এইটা দিয়ে লিখতে পারি। তার মানে আমরা আর কে লিখতে পারি কি, আর বিন্দুর অবস্থান ভেক্টরকে লিখতে পারি, যেহেতু আমরা এটার সাথে কানেক্ট করতে যাচ্ছি তাহলে এটার সাথে কানেক্ট করব। এন ও এর সাথে কানেক্ট করা মানে এন এর সাথে কানেক্ট করতে হবে, ও এর সাথে কানেক্ট করতে হবে। তাহলে আর কে আমরা লিখতে পারি এন বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস এম বিন্দুর অবস্থান ভেক্টরের হাফ। এটা একদম শুরুতে তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো বলেনি বা ধরে নেই পি, ধরে নেই পি আর এন ও এম ছোট হাতের সাইন দিয়ে নিবা, ধরে নেই পি আর এম এন ও এগুলো যথাক্রমে পি আর এন ও এম বিন্দুর অবস্থান ভেক্টর, সিরিয়ালি লিখবা আর কি। এগুলো যথাক্রমে ক্যাপিটাল পি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন এবং ক্যাপিটাল ও বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে সিমিলারলি আমি কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সরি পি, এই পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই পি ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু, যেহেতু পিটাকে ধরে নিচ্ছি সে এম এবং ও এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু এম বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ও বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আর পি কে আমি ইজিলি এন ও এর সাথে কানেক্ট করে ফেলতে পারবো, কারণ এন এর জন্য, এন ওর সাথে কানেক্ট করার জন্য আমার এন ভেক্টরের সাথে কানেক্ট করা দরকার ছিল, ও ভেক্টরের সাথে কানেক্ট করা দরকার ছিল। তো এখানে এন চলে আসছে, ও চলে আসছে পি এবং আর এর সাথে। আবার পি এবং আর এর ভ্যালু এখানে বসাই দিব, তাহলে আর পি এর সাথে কানেক্ট হয়ে যাবে। সুতরাং আর পি ভেক্টর ইজ ইকুয়াল টু পি হাফ এম প্লাস ও মাইনাস হাফ এন প্লাস এম, এন প্লাস এম। ওকে, তাহলে এখান থেকে যদি হাফ কমন নিই তাহলে পাবো এম প্লাস ও মাইনাস এন প্লাস এম। এখান থেকে কি হবে, মাইনাস থাকার কারণে এটাও মাইনাস হয়ে যাবে। এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাচ্ছি এটা কাটা চলে যাবে, পাচ্ছি আমরা আর পি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ও মাইনাস এন। ও মাইনাস এন কি, এন ও ভেক্টর। তোমাদেরকে বলছিলাম যে এন ও ভেক্টর ইজ ইকুয়াল টু কি, ও বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এন বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর পি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এনও ভেক্টর। ডান। তো দেখো আর পি কে এনোর সাথে কানেক্ট করে ফেলতে পারলাম। যেহেতু এন ও এর দিক যেই দিকে, আর পি এর দিক একই দিকে, তার মানে এন ও ভেক্টরের ধারক রেখা এবং আর পি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল। বাট আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি আর পি এবং এন ও দুটো ভিন্ন ধারক রেখা আছে, তার মানে একই হওয়ার সুযোগ নাই। একই হওয়ার সুযোগ না থাকলে তারা অবশ্যই সমান্তরাল, যেহেতু দিক একই দিকে। দিক একই দিকে তখনই হয় যখন তারা একই হয় অথবা সমান্তরাল হয়।
যেহেতু একই হওয়া পসিবল না, তার মানে অবশ্যই সমান্তরাল। ওকে, ডান। তার মানে এখান থেকে আমি বলতে পারি আরপি ভেক্টর তো অবশ্যই NO এর সমান্তরাল, তার মানে আরপি রেখাটাও NO এর সমান্তরাল। ঠিক আছে, কারণ এদের ধারক রেখা ডিফারেন্ট। ওকে, তাহলে যেহেতু পি বিন্দুটাকে মধ্যবিন্দু ধরলে আরপি NO এর সমান্তরাল হচ্ছে, তার মানে NO এর সমান্তরাল রেখা মানেই সে MO এর মধ্যবিন্দুগামী। মধ্যবিন্দু ধরলেই সে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, মধ্যবিন্দু ধরলেই সমান্তরাল হয়ে যাচ্ছে, মধ্যবিন্দু না ধরলে সমান্তরাল হয় না। তার মানে রিভার্সলি বলতে পারি মধ্যবিন্দু ধরে আগাইলে সমান্তরাল পায়, তার মানে রিভার্সলি বলতে পারি কোশ্চেনে যেহেতু বলা আছে সমান্তরাল, তার মানে সে অবশ্যই মধ্যবিন্দুগামী হবে। আর মধ্যবিন্দু কে আছে? কিউ তো মধ্যবিন্দু বলা আছে, তার মানে সে কিউ বিন্দুগামী হইতে বাধ্য, যেহেতু কিউ কি মধ্যবিন্দু। লজিকটা আবার শুনো, এখানকার যে কোনো একটা বিন্দুকে মধ্যবিন্দু ধরে ওইটার উপর দিয়ে আর থেকে একটা রেখা টানলে আমরা দেখাইতে পারি ওই রেখাটা NO এর সমান্তরাল হয়, জাস্ট বিকজ আমরা ওই বিন্দুটাকে মধ্যবিন্দু ধরছি। মধ্যবিন্দু ধরলেই সমান্তরাল হয়। রিভার্সলি বলতে পারি সমান্তরাল হইলে মধ্যবিন্দু দিয়ে যাইতে বাধ্য, কারণ সমান্তরাল এবং মধ্যবিন্দু একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা, যেহেতু পি বিন্দুটাকে মধ্যবিন্দু ধরে সামনে আগাইলে আমরা দেখি আরপি অ্যাকচুয়ালি NO এর সমান্তরাল, তার মানে NO এর কোশ্চেনে যেহেতু বলছে NO এর সমান্তরাল রেখা আর বিন্দু দিয়ে আমরা আঁকছি, তার মানে ওই রেখাটা MO এর মধ্যবিন্দু দিয়ে যাইতে বাধ্য। ঠিক আছে, তাহলে এখানে কিউ যেহেতু মধ্যবিন্দু, তার মানে কিউ এর উপর দিয়ে যাবে। দ্যাটস ইট। এই কথাটা নিচে বইলা দিবা। ঠিক আছে, যে NO এর সমান্তরাল হওয়া মানেই সে MO এর মধ্যবিন্দু দিয়ে যাইতে বাধ্য, আর MO এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। কেন যাইতে বাধ্য? কারণ আমরা অন্য একটা বিন্দুকে জোর করে মধ্যবিন্দু ধরছিলাম, দেখি ওইটাগামী রেখাটা সমান্তরাল হয়ে যাচ্ছে, তার মানে সমান্তরাল হইলেই মধ্যবিন্দুগামী হয়। দ্যাটস ইট, ডান। আমি এই কোশ্চেনটা আমি প্রবাবলি একটু অতিরিক্তই এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদেরকে এক্সপ্লেন করে ফেলছি। কেন? কারণ আমি 19 এই কোশ্চেনটাকে ভয় পাইতাম। কেন ভয় পাইতাম? আমি প্রমাণটা দেখাইতে পারবো না বা প্রমাণ করতে পারবো না এই কারণে না, আমি ভয় পাইতাম অ্যাকচুয়াল রিজনটা আমি এক্সপ্লেন করতে পারবো না। জিনিসটা আমার লজিকের মধ্যে একটু কি একটা ভ্যাগনেস থেকে যায়। এখন আশা করি ধোঁয়াশাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এই জন্য আমি বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা, তো এই কোশ্চেনটা আমাদের শেষ। আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখো। আচ্ছা, এটা দেখো, ত্রিভুজ এবিসি এর এবিইউ এসি বাহু, ত্রিভুজ এবিসি ধরলাম এবিসি, বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। ক, ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি হলে চিহ্নিত চিত্র সহ এবি কে এটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটা তো ভাই খুবই সহজ। ভেক্টর মূলবিন্দু যদি ও হয় তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দু যদি এটা হয় আর বি বিন্দু যদি এটা হয়, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি? এটা। বি বিন্দুর অবস্থান ভেক্টর কি? এটা। এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি হইলে চিহ্নিত চিত্র সহ এ বি কে, এ বি কোনটা? এটা। চিহ্নিত চিত্র সহ এ বি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এ বি মানে কি? এ বি মানে হচ্ছে, দেখো তো এ বিটাকে কিভাবে এটার এবং এটার সাথে কানেক্ট করতে পারি। ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুযায়ী এ বি মানে হচ্ছে এটার শেষ ভেক্টর মাইনাস এটার আদি ভেক্টর। তুমি যেটা লিখলেই চলবে, মনে রাখার জন্য বলছি। শেষ ভেক্টর এটার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এটার আদি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, ডান।
তাহলে আমাদের কি এ বি কে এটার মধ্যে প্রকাশ করা হয়ে গেল। বা তুমি ভেক্টর যুগের ত্রিভুজ বিধি দিয়েও সেমটা প্রমাণ করতে পারো। তুমি বলতে পারো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু বি। তার মানে সুতরাং এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মানে এ ভেক্টর। ওকে, ডান, দ্যাটস ইট। এটা তোমাদেরকে দেখানো হয়ে গেল আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আসো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। এটা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা এত চিল্লাচিল্লি করে বুঝাইলাম ওইটার সহজ ভার্সনটা। তাহলে এটার ক্ষেত্রে কি কোশ্চেনে বলাই আছে ই কি এসি এর মধ্যবিন্দু, তো ধরে ধরে আগাও। ডি এর অবস্থান ভেক্টর লেখো, ই এর অবস্থান ভেক্টর লেখো, ডি কে সেই অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করো। দেন ডি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আবার কি এ বি এর অবস্থান ভেক্টরের সাথে কানেক্ট করো, ই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে এসি এর অবস্থান ভেক্টরের সাথে কানেক্ট করো। দেন আলটিমেটলি এটাকে ডি এর সাথে কানেক্ট করলে ওখানে বিসি চলে আসবে, একটা ইকুয়েশন পাবা ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। ওই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারবো ডিই অ্যাকচুয়ালি বিসি এর সমান্তরাল এবং ইকুয়েশনটাই বলে দিবে হাফ। ঠিক আছে, ডান। এবারে কি বলতেছে দেখো, বিডি ও সি এর মধ্যবিন্দু যথাক্রমে এম আর এন হইলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই এই ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি। এটা এক্স্যাক্টলি আমরা প্রথমে যে কোশ্চেনটা সলভ করছিলাম একদম শুরুতে চতুর্ভুজ রিলেটেড, ওইটার এক্স্যাক্ট সেম, ওইভাবে প্রমাণ করে ফেলতে পারবা এটা। ঠিক আছে, তাহলে এখানকার ক খ গ তিনটাই তোমরা পারবা। ঠিক আছে, এটা আর আমি না দেখাই, আমরা পরের কোশ্চেনে যাই। এবারে চলো আমরা এই 4 নম্বর কোশ্চেনটা খুব কুইক দেখে ফেলি। এটার কতে আমাদেরকে বলতেছে, দেখো এটা কতে আমাদেরকে বলতেছে এই বিডি এই বিডিকে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করো। তুমি যদি একটু ভালো করে তাকাও ভাইয়া, দেখো এবি ভেক্টর হচ্ছে এটা আর এডি ভেক্টর হচ্ছে এটা। ঠিক আছে, তুমি তোমার কোশ্চেনে যেমনে চিহ্ন দেওয়া আছে তোমাকে যে ওই চিহ্ন দিয়ে চিন্তা করতে হবে এরকম না, তাহলে তুমি ভেক্টর বুঝো না। ভেক্টর তুমি তখনই ধরে নিতে পারো যে বুঝছো যখন তোমার সুবিধা অনুযায়ী ডিরেকশন ইউজ করে তুমি ম্যাথ মিলাইতে পারো। তাহলে বিডিটাকে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। জাস্ট এই ব্লু কালার দেওয়া ত্রিভুজটার কথা চিন্তা করো, জাস্ট এই বিডিকে এবি এবং এডির সাথে কানেক্ট করতে হবে। ফাইন, এখানে দেখো কি হচ্ছে, দেখো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। দেখো আমি এবি ইজ ইকুয়াল টু বিডি, সরি এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি আমি লিখতে পারতেছি এডি। মানে হচ্ছে এবি থেকে আমি ভিডিতে যাচ্ছি, এবি থেকে আমি ভিডিতে যাচ্ছি, তার মানে আলটিমেটলি কোথায় যাচ্ছি, এ থেকে ডিতে যাচ্ছি, তাই না? এটাই তো একই ক্রমের দুইটা বাহুর যোগফল, প্রথম বাহুর পাদবিন্দু থেকে দ্বিতীয় বাহুর শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা নির্দেশ করে এটা সমান। আমাদেরকে বলছিল বিডি কে এবি এবং এডির মাধ্যমে প্রকাশ করতে, এটা কিন্তু হয়ে গেছে। বই এটা পেঁচাই টেঁচা হ্যানতে অনেকভাবে করছে, ওইগুলো তাকায়ও না, আমি যেমন বলছি এমনি করো, তাইলেই হবে। ওকে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু,
ABDA PS হচ্ছে হাফ BD। তার মানে আমি যদি একটু ত্রিভুজটা এখানে আঁকি, এখানে দেখো কি বলা আছে, ABCD চতুর্ভুজের PQRS, এই চতুর্ভুজের PQRS যথাক্রমে AB BC CD ও DA এর মধ্যবিন্দু। P হচ্ছে AB এর মধ্যবিন্দু, Q হচ্ছে BC এর মধ্যবিন্দু, R হচ্ছে CD এর মধ্যবিন্দু, S হচ্ছে DA এর মধ্যবিন্দু। ঠিক আছে? আচ্ছা, ভেক্টর পদ্ধতি প্রমাণ করো যে ত্রিভুজ ABDA APS, এই P কিন্তু একটা মধ্যবিন্দু, S কিন্তু আরেকটা মধ্যবিন্দু, এই দুইটা সংযোজক রেখা এই BD এর হাফ। তাহলে এটাকে যদি আমি একটু এইভাবে আঁকি, তাহলে দেখো তো আমার এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের B, এটা হচ্ছে আমাদের D, AB এর মধ্যবিন্দু হচ্ছে P, AD এর মধ্যবিন্দু হচ্ছে S, PS এর সংযোজক রেখা BD এর হাফ। এই প্রমাণটা আমরা দেখলাম আগের কোশ্চেনগুলোতে, এটা কিন্তু আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। হ্যাঁ, তাইলে আমরা খও পারবো। এবার গতে আসো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। PQRS তোমাদের বইয়ে উদাহরণের মধ্যে আছে যে একটা চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোকে কানেক্ট করলে যে চতুর্ভুজটা পাওয়া যায় এটা একটা সামান্তরিক হয়। ঠিক আছে? সো এই যে এই PQRS একটা সামান্তরিক, এটা প্রমাণ করো। এটা আমরা কেমনে প্রমাণ করতে পারি? আমি একটু চিত্রটা এটা একটু জুম করে বড় করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? এবার আশা করি চিত্রটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, ডান, মুছে দিই। PQRS। ওকে, এখানে যে চিহ্ন ইউজ করছে এগুলো নিয়ে একদমই মাথা ঘামায় না। হ্যাঁ, তুমি তোমার মতো করে চিহ্ন ইউজ করবা। PQRS একটি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে PQRS একটা সামান্তরিক। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, ফাইন। চিত্রটা আঁকার সময় এখানে কেমনে সাইন ইউজ করছে তুমি ভুলে যাও, তোমার মতো করে তোমার সুবিধা মতো সাইন ইউজ করবা। ঠিক আছে? PQRS সামান্তরিকের সমান্তরাল বাহুগুলা কি হয়? সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়? সমান্তরাল হয়। এটা একটা বিপরীত বাহু এবং এইটা আরেকটা বিপরীত বাহু। তো এই দুইটা ডিরেকশন হয় এই দিকে দাও আর না হয় এই দিকে দাও। এই দুইটার ক্ষেত্রে ডিরেকশন হয় তুমি উপরের দিকে দাও অথবা নিচের দিকে দাও, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে? বাট একবার যেটা দিয়ে ফেলবা ওই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি QR এবং PS, QR সমান্তরাল PS, QR সমান্তরাল PS, এবং আমরা যদি প্রমাণ করতে পারি QP সমান্তরাল RS, তাইলেই আমরা বলতে পারবো কি PQRS একটা সামান্তরিক। কেন? বিপরীত বাহুগুলো সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। যদি আমরা বিপরীত বাহুগুলোকে সমান্তরাল প্রমাণ করতে পারি, এটার বিপরীত বাহু, এটার বিপরীত বাহু, তাহলে আমরা এটাকে একটা সামান্তরিক বলতে পারবো। এখন আমরা কিভাবে আঁকাবো? আচ্ছা, এখানে তোমাদেরকে একটু শান্ত করি বা একটু তোমাদের ভয়টা দূর করে দিই। সেটা হচ্ছে তুমি যদি QR সমান্তরাল PS এটা যদি প্রমাণ করতে পারো, এটার প্রমাণ করার দরকার নেই, তুমি বলে দিবা একইভাবে আমরা প্রমাণ করতে পারি QP সমান্তরাল RS, কাজে এটা একটা সামান্তরিক। ঠিক আছে? তো জাস্ট একটা হয় এটা আর না হয় এইটা প্রমাণ করলেই হবে। তাহলে আমাদের টার্গেট আমরা মুছা দেই
মোছার দরকার নেই, এটা থাকুক। আমাদের টার্গেট আমরা হচ্ছে প্রমাণ করব কিউ আর সমান্তরাল পিএস। এখন একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি অ্যাপ্রোচ শিখাইছি, যদি কিউ আর এবং পিএস কে সমান্তরাল প্রমাণ করতে চাও তাইলে কিউ আর ভেক্টরটাকে সামহাউ পিএস ভেক্টরের সাথে এই সমান চিহ্নটা দিয়ে কানেক্ট করতে হবে। এন্ড এটা করতে গিয়ে যদি এটার সাথে কোনো স্কেলার গুণিতক আসে সমস্যা নেই, বাট সমান চিহ্ন দিয়ে কানেক্ট করতে হবে, ঠিক আছে? কারণ দুইটা ভেক্টরের মাঝখানে যখন সমান চিহ্ন থাকে তখন এদের ডিরেকশন সেম হয়। যদি সমান চিহ্নের দুই পাশের যে কোনো এক পাশে একটা মাইনাস থাকে ডিরেকশন উল্টা হয়। সো উল্টা হইলেও সমস্যা নাই। একটা ভেক্টর দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, ডিরেকশন যদি সেম হয়, অথবা একটার উল্টা হয়, দুই কেসে এদের ধারক রেখা হয় সমান্তরাল হয় আর নয় একই হয়। সো আমরা যখন দুইটা রেখাকে সমান্তরাল প্রমাণ করতে যাব, ওই দুইটা রেখার উপর দুইটা ভেক্টর নিয়ে আমরা ওই দুইটা ভেক্টরকে সামহাউ সমান চিহ্নের বামে ডানে রাখার চেষ্টা করব। এদের সাথে মাইনাস প্লাস এনিথিং যদি গুণ আকারে থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা, কারণ দুইটা ভেক্টরের মাঝখানে সমান চিহ্ন আসা মানেই কি আমরা জানি যে দুইটা ভেক্টরের ধারক রেখা হয় সমান্তরাল আর নয় একটার উপরে আছে। ওখান থেকে আমরা বলে দিতে পারবো, কারণ আর চিত্র দেখে বোঝা যায় যে একটার উপরে আসলে নাই, তার মানে কি সমান্তরাল। ওকে, তাহলে সামহাও আমরা কিউ আর এবং পিএস কে কানেক্ট করার চেষ্টা করবো, হয়তো পিএস এর সাথে গুণ আকারে কিছু একটা আসতে পারে। কেমনে কানেক্ট করব? এই কিউ আর কে পিএস এর সাথে কেমনে কানেক্ট করব? কানেক্ট করা কিন্তু হয় খুবই ইজি। কেমনে কানেক্ট করব? দেখো, টোটাল চতুর্ভুজটাতে এখানে একটা কর্ণ আছে, কর্ণের এই পাশে একটা জিনিস আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে। আমরা চাইলে খুব ইজিলি এই যে দেখতে পাচ্ছ বিসি এবং সিডি, এই দুইটা বাহুকে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা চাইলে খুব সহজে বিডি এর সাথে কানেক্ট করে দিতে পারি। আবার আমরা চাইলে খুব ইজিলি কি করতে পারি? আমরা চাইলে খুব ইজিলি, দেখো, বিএ এবং এডিকে, বিএ থেকে এডিতে যাচ্ছি, বিএ এবং এডিকে চাইলে এই বিডি এর সাথে কানেক্ট করে দিতে পারি। তার মানে আমরা উপরের ত্রিভুজটাকে এটার সাথে কানেক্ট করতে পারি, নিচের ত্রিভুজটাতেও এটাকে কানেক্ট করতে পারি। তার মানে উপরের ত্রিভুজ নিচের ত্রিভুজের মাঝখানে আমরা একটা কানেকশন তৈরি করতে পারি চাইলে। ওই কানেকশনটাকে ইউজ করে আমরা কিউ আর এবং পিএস কে কানেক্ট করতে পারি। বইয়ে দেখবা ডিরেকশন নিয়ে অনেক হ্যান ত্যান কাহিনী টাইনি করছে, মাইনাস টেনাস, ওইগুলো চিন্তা করা দরকার নেই। তোমাকে আমি যেমনি দেখাচ্ছি এমনি আগাও। চিহ্ন তুমি তোমার নিজের মতো করে দিতে পারবা, চিত্রটাকে তুমি রিড্র করতে পারবা, বাট চিহ্ন তুমি একবার যেমনি দিয়ে ফেলবা, পরবর্তীতে ওই কনভেনশনটা মেনটেন করতে হবে, ওইটা ধরে ধরে আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি সামহাউ এই কিউ আর কে এই বাহু এবং এই বাহুর সাথে কানেক্ট করতে পারি, তাইলে আমরা সেটাকে অ্যাকচুয়ালি কি এটার সাথে কানেক্ট করতে পারবো। আবার আমরা যদি পিএস কে সামহাউ এই বাহু এবং এই বাহুর সাথে কানেক্ট করতে পারি, তার মানে আমরা পিএস কে অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্ট করতে পারবো। তাহলে কিউ আর কে যদি এটার সাথে কানেক্ট করি, পিএস কে যদি এটার সাথে কানেক্ট করি, আলটিমেটলি কিউ আর এবং পিএস কানেক্টেড হয়ে যায় একটা সমান চিহ্ন দিয়ে, তখন এদেরকে আমরা সমান্তরাল বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাপ্রোচে আগাই। তাহলে কিউ আর কে আমরা তাহলে কিউ আরটা নিয়ে কাজ করি। এই কিউ আর কে আমরা চাইলে এই বাহু এবং এই বাহুর সাথে কেমন কানেক্ট করতে পারি? দেখো, কিউ আর ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো তো, কিউ আর ইজ ইকুয়াল টু কি? কিউসি প্লাস সিআর। কিউসিটা আবার কি? কিউসি হচ্ছে হাফ বিসি, সিআরটা কি? এটা হচ্ছে আবার হাফ সিডি। হয়ে গেল তো, কারণ আর এবং কিউ কিন্তু বিসি এর
কিউ এটার মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু, তার মানে আমি লিখতে পারি কিউ আর ইজ ইকুয়াল টু হাফ পিসি প্লাস হাফ সিডি। ডান। এটাকে আমি লিখতে পারি কি হাফ ইন্টু বিসি প্লাস সিডি। এবার বুঝছো এই যে এই জিনিসটা তোমাদেরকে একদম ক্লাসের শুরুতে কেন দেখাইছিলাম, দুইটা ভেক্টরকে সমান্তরাল বা দুইটা ভেক্টরের ধারক রেখাকে সমান্তরাল প্রমাণ করার অ্যাপ্রোচ হচ্ছে এদের মাঝখানে সমান চিহ্ন নিয়ে আসা। তার মানে আলটিমেটলি আমি কিউ আর সমান কি লিখতে পারতেছি, আলটিমেটলি আমি কিউ আর সমান লিখতে পারবো হাফ, দেখো তো বিসি প্লাস সিডি মানে কি, বিডি, হাফ বিডি। ডান। আমরা কিউ আর কে বিডি এর সাথে কানেক্ট করে ফেললাম। এবারে নিচে আসো, এইবার আমরা কিউ আর কে এটার সাথে কানেক্ট করছি, তারপরে পিএস কে এটার সাথে কানেক্ট করব। পিএস অ্যাকচুয়ালি কি দেখো তো, পিএস কে যদি এই বাহু এবং এই বাহুর সাথে কানেক্ট করতে পারি তাহলে ওদের কানেকশন দিয়ে এটার সাথে কানেক্ট করে ফেলবো। তাহলে পিএস ইজ ইকুয়াল টু কি দেখো তো, পি এ প্লাস পিএস। পিএটা তো কি হাফ বিএ আর পিএসটা কি হাফ এডি। তাইলে এখানে সুন্দর করে আমরা লেখা দিতে পারতেছি পিএস ইজ ইকুয়াল টু হাফ এবি প্লাস হাফ এডি। ডান। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি কি, এখানে আমি লিখতে পারতেছি হাফ এবি প্লাস এডি। ডান। এইবারে আমি লিখতে পারি কি, সুতরাং পিএস সমান হাফ ইন্টু, দেখো তো এখানে কিন্তু এই পিএস মানে কি, পিএস মানে পিএ প্লাস এস মানে হাফ বিএ প্লাস হাফ এডি। তাহলে এখানে আমাকে বিএ লিখতে হবে, এটা আমি ভুল লিখছি, হাফ বিএ লিখতে হবে। এটা কি হলো? আচ্ছা আমাদের চিত্রটা তো আছে, সমস্যা নেই, আমরা এখানে নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে আমাদের পি কিউ আর এস। ডান। ওকে নাইস, আরো ভালো হয়েছে, আমরা জায়গা পেয়েছি। তাহলে পি এস এটা ইজ ইকুয়াল টু কি দেখো তো, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুযায়ী পি এ প্লাস এস। পি এটা অ্যাকচুয়ালি বি এর হাফ, তার মানে আমি লিখতে পারি হাফ বিএ। দেখো পিএস ইজ ইকুয়াল টু হাফ বিএ প্লাস হাফ এডি, হাফ বিএ প্লাস হাফ এডি। এখানে বিএ হবে, ঠিক আছে। বিএ হবে, ওকে। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি পিএস ইজ ইকুয়াল টু হাফ বিএ প্লাস এডি। বিএ প্লাস এডি দেখো তো, বিএ প্লাস এডি অ্যাকচুয়ালি কি ডিনোট করতেছে, বিডি ডিনোট করতেছে না, লেখা দাও বিডি। তার মানে আমি এখান থেকে বলতে পারি কিউ আর এবং পিএস দুইটারই ডান পক্ষে যেহেতু হাফ বিডি আসতেছে, তার মানে
কিউ আর ইজ ইকুয়াল টু পিএস অ্যাকচুয়ালি একটা আরেকটার সমান। আর দুইটা ভেক্টর যদি সমান হয়, কিউ আর এর ধারক রেখা হচ্ছে কিউ আর, পিএস এর ধারক রেখা হচ্ছে পিএস ভেক্টর ধারক রেখা হচ্ছে পিএস, তার মানে এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল অথবা একই, ঠিক আছে? বাট আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটার ধারক রেখা কি দূরে দূরে ডিফারেন্ট, তার মানে যেহেতু একই না তার মানে অবশ্যই সমান্তরাল। সুতরাং কিউ আর সমান্তরাল কিউ আর রেখা সমান্তরাল পিএস। একইভাবে আমরা প্রমাণ করতে পারি, কিউপি সমান্তরাল আরএস অথবা কিউপি ভেক্টর সমান্তরাল আরএস ভেক্টর অথবা কিউআর সমান্তরাল কিউআর রেখা সমান্তরাল আরএস রেখা। আমরা চাইলে কিউপি সমান্তরাল আরএস, মানে একইভাবে আমরা চাইলে কিউপি এবং আরএস এই দুইটা ভেক্টরকে সমান্তরাল প্রমাণ করার মাধ্যমে কিউপি এবং আরএস বাহুকে আমরা সমান্তরাল প্রমাণ করতে পারি। অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এটা প্রমাণ করতে পারি, যেটা আলটিমেটলি আমাদেরকে প্রমাণ করে যে অ্যাকচুয়ালি পি কিউ আর এস সামান্তরিক, যেহেতু বিপরীত বাহুগুলোকে আমরা সমান্তরাল প্রমাণ করতে পারতেছি। ওকে, সো এটা ছিল একটা সহজ একটা অ্যাপ্রোচ। বইয়ের অ্যাপ্রোচটা ইগনোর করবা, এই অ্যাপ্রোচটা ফলো করবা অ্যান্ড ওই অনুযায়ী চিত্রটা রিড্র করবা। ওকে, চিত্রটা তো সাইনটা ডিরেকশনগুলো হইতেছে কোশ্চেনে যেমনে দেওয়া থাকবে ওইভাবে আঁকার দরকার নেই। চিত্রটা কোশ্চেনে যেমনে দেওয়া সামনে আঁকবা, আঁকার ডিরেকশন নিজের মতো করে দিবা। এখানে যে ডিরেকশন দিছো ওই ডিরেকশন অনুযায়ী আঁকাবা। তোমাকে পি কিউ আর এস সামান্তরিক এটা প্রমাণ করতে পারলে চলবে। এখানে যে সাইন ইউজ করছে ওই সাইন তোমাকে ইউজ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ডান। বাট তুমি একবার যেই দিকে দিক দিয়ে ফেলবো ওই দিক অনুযায়ী এখানকার সবগুলা টার্ম লিখতে হবে। তাহলে আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে ফেললাম যে পি কিউ আর এস কি একটা সামান্তরিক, তাই না? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, তাইলে আমরা পরের কোশ্চেনটা দেখে ফেলি, ঠিক আছে? পাঁচ নম্বর। আচ্ছা, কোশ্চেনটা একটু বড় করি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। স্লাইডটা লেখাগুলো বেশি ছোট হয়ে গেছে। এখন ঠিক আছে, তাই না? ওকে, পারফেক্ট। দেখো এখানে আমাদেরকে কি বলতেছে, ত্রিভুজ পি কিউ আর, তাহলে একটা পি কিউ আর আঁকা ফেলো। ত্রিভুজ পি কিউ আর, নেমগুলো অ্যান্টি ক্লকওয়াইজ দিবা, হ্যাঁ, ইজিলি মিলবে। এর পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কানেক্ট করতে বলে না আমাদেরকে, জাস্ট বলছে মধ্যবিন্দু যথাক্রমে এম এন। চিত্রসহ বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। আচ্ছা, এটা কমপ্লিটলি উদ্দীপকের সাথে ডিসকানেক্টেড একটা কোশ্চেন। সো আমরা চিত্রসহ অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিব। সমতলে কোনো একটি বিন্দুর অবস্থান যদি একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি ভেক্টর দিয়ে মানে ও দিকে, অথবা বলতে পারো দূরত্বে ও দিকে সুনির্দিষ্ট করা যায়, তাহলে উক্ত ভেক্টরকে এ বিন্দুর বা উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর বলে। ফর এক্সাম্পল, এখানে ও হচ্ছে একটা মূল বিন্দু বা রেফারেন্স বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থানটাকে ও এ ভেক্টর দ্বারা দূরত্বে এবং দিকে, অথবা বলতে পারো মানে ও দিকে সুনির্দিষ্ট করা হয়েছে, কাজেই ও এ একটা অবস্থান ভেক্টর। দ্যাটস ইট, ভেরি সিম্পল।
আচ্ছা, খতে কি করতে বলতেছে দেখো, খতে আমাদেরকে বলতেছে ফ্যাক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন, এই এম এন সমান্তরাল কিউ আর। পারা যাবে না? অবভিয়াসলি পারা যাবে, এটা আমরা দেখছি, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এন এম, কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই হলে, এটা মধ্যবিন্দু এবং এটার মধ্যবিন্দু ডি এবং ই হয়, তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই ইজ ইকুয়াল টু হাফ কিউ আর মাইনাস এম এন। এটার সিমিলার একটা কোশ্চেন একদম শুরুতে তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে? এটা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা প্লাস এটা, এবং এটার সমান্তরাল দেখাইছিলাম। ওইটার সেম অ্যাপ্রোচে এটা তোমরা প্রমাণ করতে পারবা, বাট যেহেতু কোশ্চেনটা ডিফারেন্ট আমি পুরাটা তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? এখানে অবস্থান ভেক্টরের কনসেপ্ট দিয়ে করব। তাই চিত্রটা এখানে আমি খুব বড় করে আঁকা ফেলি, হ্যাঁ? নাকি এখানে তোমরা বুঝতেছো না? বোঝা যাচ্ছে তো, সব বোঝা যাচ্ছে। তাইলে ভাইয়া দেখো, যেহেতু ডিই ইজ ইকুয়াল টু কিউ আর, এটা প্রমাণ করতে হবে, তার মানে সামহাউ ডিই কে কিউ আর এর সাথে একটা সমান চিহ্ন দিয়ে কানেক্ট করতে হবে। কেমনে করব? অবস্থান ভেক্টরের মাধ্যমে। শুরুতেই বলে নিবা, ধরে নেই ডি এবং ই বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি, ই বিন্দুর অবস্থান ভেক্টর ই, এবং যেহেতু এই ডি কে আমরা কিউ আর এর সাথে কানেক্ট করবো, এম এর সাথে কানেক্ট করবো, তার মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে কিউ, আর বিন্দুর অবস্থান ভেক্টর আর, এন বিন্দুর অবস্থান ভেক্টর এন, এম বিন্দুর অবস্থান ভেক্টর এম। এখন আমরা ডি কে কিউ আর এম এর সাথে কানেক্ট করবো, তাহলে ডিই কে আগে অবস্থান ভেক্টর দিয়ে ডিফাইন করে নিই। ডিইটা কি? ডি অ্যাকচুয়ালি ডি এবং ই বিন্দু দিয়ে তৈরি, তাই না? ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডিটাকে ডিফাইন করে ফেলো। ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডিটাকে যদি আমি ডিফাইন করি, এটা কি হবে? এটা দেখো, এটা হচ্ছে কিউ এবং এন বিন্দুর কিউ এবং এন এর মধ্যবিন্দু, বলে দিছে এই কর্ণের মধ্যবিন্দু। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা ওই যে একদম শুরুতে দেখাইছিলাম, তার মানে আমি লিখতে পারবো হাফ ইন্টু কিউ ভেক্টর প্লাস এন ভেক্টর। কেন কিউ এবং এন এর সাথে কানেক্ট করতেছি? কারণ আমাদের টার্গেটই তো কি, যেহেতু ডিই কে কিউ আর এবং এম এর সাথে কানেক্ট করবো, তার মানে সামহাউ এই ডি, এই ই, এগুলাকে আমি এই কিউ, এই আর, এই এন, এম এর সাথে কানেক্ট করবো, তাইলেই হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি ই ভেক্টরটাকে কানেক্ট করতে পারি এম বিন্দু এবং আর বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে। কি হবে? যেহেতু ই বিন্দুটা এম আর এর মধ্যবিন্দু, তার মানে আমি লিখতে পারি হাফ ইন্টু এম বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। এখন জাস্ট আমি যদি লিখতে পারি ডিই ভেক্টর এইগুলোর মাধ্যমে, তাইলেই কিন্তু ডিই কি কিউ আর এম এর সাথে কানেক্টেড হয়ে গেল, মানে কিউ আর ভেক্টর এবং এম এন ভেক্টরের সাথে কানেক্টেড হয়ে গেল, বা কিউ আর বাহু এবং এম এন বাহুর সাথে কানেক্টেড হয়ে গেল। এই কাজটাই আমি এখন এখানে করব। কেমনে করব দেখো, এই ডি অবস্থান ভেক্টর ই অবস্থান ভেক্টরের মাধ্যমে ডিই কে কেমনে কানেক্ট করব? ডিই সমান কি, এই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর, একদম শুরুতে যে স্ট্র্যাটেজি শিখাইছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে লিখে ফেলো ই মানে কি, হাফ ইন্টু এম প্লাস আর, আর ডি মানে হাফ ইন্টু কিউ প্লাস এন। এখন আমি আগের লাইন মানে শুরুর দিকে তোমাদেরকে এটা লেখা হাফটাকে কমন নিয়ে দেখাইছিলাম, এখানে আমি ডিরেক্ট লেখা ফেলি, দুইটার মধ্যে কি আছে? হাফ কমন আছে, এন্ড দেন আমরা ই থেকে ডি কে বাদ দিচ্ছি, তার মানে এম প্লাস আর, এম ভেক্টর প্লাস আর ভেক্টর থেকে কিউ এবং এন বাদ যাবে, তাহলে কিউ এর সামনে মাইনাস আসবে, এন এর সামনে মাইনাস আসবে। এখন একটা জিনিস বুঝো, আমাদেরকে কি আনতে হবে?
ডিই ইজ ইকুয়াল টু হাফ কিউ আর এম এন আনতে হবে। কিউ আর আনা মানে কি? কিউ আর মানে যেন কি, কিউ আর মানে হচ্ছে আর মাইনাস এটার অবস্থান ভেক্টর মাইনাস এটার অবস্থান ভেক্টর। আর আনতে হবে কি এম এন মানে যেন কি এন এর অবস্থান ভেক্টর মাইনাস এম এর অবস্থান ভেক্টর। দেখো তো এই চারটা জিনিস এখানে আছে কিনা? আছে। আর মাইনাস কিউ দরকার, আর মাইনাস কিউ কিন্তু এখানে আছে। এটাকে সুন্দর করে ভাইয়া আলাদা করে ফেলো। এবং আর কি দরকার? এন মাইনাস এম দরকার। এখানে এম মাইনাস এন আছে, সমস্যা নাই তো, তুমি এটাকে এমনি লিখো, এটাকে রিঅর্গানাইজ করে লিখো। আমার দরকার এন মাইনাস এম, ফাইন, তুমি মাইনাস এন প্লাস এম লিখছো তো। আর এখানে কি? এখানে প্লাস আর মাইনাস কিউ আছে, তাই না? আর মাইনাস কিউ হলে কিন্তু আমার কিউ আর চলে আসতেছে, তার মানে এখানে মডিফিকেশনের আসলে কোনো দরকার নাই, এটা আমাদের ঠিক আছে। তাহলে এটাকে সামনে লিখো, যেহেতু কিউ আর আমাদের সামনে দরকার, তার মানে আর মাইনাস কিউ, এটা থেকে আমি ডিরেক্ট কিউ আর লেখা ফেলতে পারবো। বাট আমার এম এন এর জন্য দরকার হচ্ছে এন মাইনাস এম, বাট আমার এখানে আছে হচ্ছে এন প্লাস এম। আচ্ছা সমস্যা নাই তো, তোমার দরকার হচ্ছে এন মাইনাস এম, আছে মাইনাস এন প্লাস এম। আরে ভাই সমস্যা নাই তো, এখানে মাইনাসটা কমন নাও না, মাইনাসটা কমন নিলে কি হয়ে যাবে? মাইনাস এন, ডান, মুছা দাও। তার মানে এই জিনিসটাই কিন্তু আমি এখানে রিরাইট করে লিখতে পারি। কেন রিরাইট করতেছি? আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের কিউ আর আনা দরকার, আমাদের এম এন আনা দরকার এর জন্য। তাহলে এখানে লেখো আর মাইনাস কিউ মাইনাস এন, এন্ড মাঝখানে যেমন মাইনাস আনা দরকার ছিল, আমাদের মাইনাসও কিন্তু মাঝখানে চলে আসে। তার মানে এখানে আমি ডিরেক্ট লিখতে পারি, সুতরাং ডিই ইজ ইকুয়াল টু হাফ আর মাইনাস কিউ মানে কি? কিউ আর ভেক্টর মাইনাস এন মাইনাস এম, এন ভেক্টর মাইনাস এম ভেক্টর মানে কি? এম এন ভেক্টর, ডান। এখান থেকে আমরা লিখতে পারি, বা আমরা জাস্ট এখানে যদি দিয়ে দিই, এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ডি ভেক্টরের মান ডি ইজ ইকুয়াল টু হাফ কিউ আর মাইনাস, এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ডান, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। দেখছো অবস্থান ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার হইলে এই অধ্যায়ের সব কোশ্চেন আর কি ভেক্টরের ত্রিভুজ সূত্র আর ভেক্টরের যুগের ত্রিভুজ সূত্র, এই তিনটা জিনিস, অবস্থান ভেক্টর, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যুগের বিয়োগ সূত্র আলাদা করে শিখতে হয় না, ত্রিভুজ সূত্র জানলেই চলে, অ্যান্ড কি ভেক্টরের ত্রিভুজ সূত্র, এগুলো জানলে ইনাফ এই অধ্যায়ের সব প্রমাণ বা কোশ্চেন সলভ করার জন্য। ওকে, আচ্ছা এটা আমাদের তাহলে হয়ে গেছে 5। আমরা 6 নাম্বারে যাই, একটু আমরা জুম করি। কি বলতেছে দেখি এখানে আমাদেরকে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো যথাক্রমে, তাহলে আমি বিন্দুগুলো একটু প্লট করে ফেলি। হ্যাঁ, প্লট না করলে বোঝা যাবে না। এইটা আর এটা অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেন। সো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এটা এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এটা প্রবাবলি আমরা আগে করে আসছি। বিন্দুগুলো প্লট করে ফেলো, বিন্দু প্লট না করলে কিন্তু পারবা না। স্থানাঙ্ক জ্যামিতি শিখে আসলে ভেক্টর বেটার। ভেক্টর এবং স্থানাঙ্ক জ্যামিতি জীবনেও স্কিপ করবে না, কারণ এখানকার কোশ্চেন জীবনেও পেঁচায় না। বইয়ে হুবহু যা পড়ছো হুবহু কপি পেস্ট মাইরা দিবে, বাসায় যা পড়ছো ওইটা এক্সাম হলে লেখা আসবা। অন্যান্য অধ্যায়ের কোশ্চেন কিন্তু পেঁচায়, সমীকরণ অধ্যায়ের কোশ্চেন পেঁচায়, বীজগাণিতিক রাশির কোশ্চেন পেঁচায়, বাট এগুলো কিন্তু পেঁচায় না। সো মাথায় রেখো এই দুইটা অধ্যায় জীবনেও স্কিপ করবা না। তাহলে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, আমাদেরকে সর্বোচ্চ কয়টা বিন্দু নিতে হইতে পারে? আমাদেরকে সর্বোচ্চ 3টা নিতে হইতে পারে। তাহলে 1 2 3, মাইনাস ঋণাত্মক দিকেও আছে 1 2 3,
একটু বেশি গ্যাপে হয়ে গেছে 3, স্টিল বেশি গ্যাপ 3। ওকে, পারফেক্ট। আর উপরের নিচেও 3টা নিয়ে নিই, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা, এ বি সি। ওকে, ফাইন। বিন্দু বসাও। এ বিন্দু কই? 1 3, 1 x axis বরাবর 1 +1 আর y axis বরাবর +3, 1 2 3। এটা হচ্ছে আমাদের একটা বিন্দু। আরেকটা বিন্দু -1 -1 -1 -1 এখানে। আরেকটা বিন্দু কোথায়? 3 -1, 1 2 3 -1 এখানে। এই তো 3টা বিন্দু। এটা ছিল আমাদের এ বিন্দু, এটা ছিল আমাদের বি বিন্দু, এটা ছিল আমাদের সি বিন্দু। অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু বিন্দুগুলো বসে, এটা মাথায় রেখো। স্থানাঙ্ক জ্যামিতিতে মনে রেখো অ্যান্টি ক্লকওয়াইজ বসে বিন্দুগুলো। ক্লকওয়াইজ এটা, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এটা। বিন্দুগুলো কানেক্ট করে দাও। টান, আমরা একটা ত্রিভুজ পাইলাম, এ বি সি। টান। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে, আচ্ছা তারপর কি বলতেছে দেখো, ত্রিভুজটির এ বি এবং এসি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, ডি এফ। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ হচ্ছে হাফ বিসি। অবস্থান ভেক্টর দিয়ে ঠাপ আমরা ডিএফ সমান্তরাল হাফ বিসি প্রমাণ করতে পারি। ওইখান থেকে আমি বলতে পারি যেহেতু ডিএফ এবং বিসি একটা হাফ, তার মানে তাদের ধারক রেখা একই কিংবা সমান্তরাল। ধারক রেখাটা হচ্ছে ডিএফ এবং বিসি। এরা হয় একই রেখা আর নয় সমান্তরাল। বা চিত্র থেকে দেখতে পাচ্ছি এরা ভিন্ন রেখা, তার মানে এরা অবশ্যই সমান্তরাল। আর এখান থেকে জাস্ট পরম মান বসাই দাও, বসাই দিলে আমরা বলতে পারবো ডিএফ ইজ হাফ বিসি। ডান। 7 দেখো কি বলতেছে, এ বি সি ডি 4টি ভিন্ন বিন্দু। বিসি রেখার ঢাল বের করতে বলতেছে, এ বি সি ডি রেখার সমান্তরাল পি এর মান নির্ণয় করতে বলতেছে। খ হতে প্রাপ্ত পি এর ঋণাত্মক মান ব্যবহার করে এ বি সি ডি বিন্দু দ্বারা গঠিত ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু আরও আসলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে হ্যানতেন দিস দ্যাট। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য বারবার যে বলি স্থানাঙ্ক জ্যামিতি ছাড়া তুমি ভেক্টর সলভ করতে পারবে না। প্রমাণ দেখো, এই খ যদি স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে সলভ না করতে পারো তুমি কিন্তু গ অ্যান্সার করতে পারবা, বাট সেই অ্যান্সারটা হচ্ছে 100% হইতেছে স্যারের মনোপুত হবে না, তোমাকে 4-এ 3 দিবে, বুঝছো? ক খ অ্যান্সার না করে গ অ্যান্সার করতে পারবো, বাট তোমাকে 4-এ 3 দিবে, কারণ খ হতে প্রাপ্ত পি এর ঋণাত্মক মান তো তুমি এখানে ব্যবহার করলা না, তাই না? তো এই ঋণাত্মক মান ব্যবহার করে এ বি সি ডি বিন্দু দ্বারা গঠিত ট্রাপিজিয়াম, তাহলে এখানে আমরা একটা ট্রাপিজিয়াম পাবো, এখানে আমরা একটা ট্রাপিজিয়াম পাবো। ওকে, ট্রাপিজিয়ামটা কি হবে? এ বি সি ডি হবে। তাহলে লিখো এ বি সি ডি ট্রাপিজিয়াম। অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, অসমান্তরাল বাহুদ্বয় কোনটা? এটা একটা অসমান্তরাল বাহু, এটা একটা অসমান্তরাল বাহু। এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে আর এবং এস। হলে ভেক্টরের সাথে প্রমাণ করো যে আর এস হচ্ছে এবি এবং সিডি, এবি এবং সিডি এর সমান্তরাল। এটা কি পসিবল? পসিবল না। তার মানে আমরা নেমিং এ ঝামেলা করছি। নেমিংটা হচ্ছে এমনে হবে, এ বি সি ডি, দ্যাটস ইট। এন্ড এই কোশ্চেন আমরা একদম প্রথম কোশ্চেনটা সলভ করে আসছি। কেমনে করতে হবে? অবস্থান ভেক্টরের কনসেপ্ট ইউজ করতে হবে। সামহাউ আর এস কে এবি প্লাস ডিসি এর সাথে কানেক্ট করতে হবে, একটা সমান চিহ্ন দিয়ে একটা ইকুয়েশনে কানেক্ট করতে হবে, সমীকরণে কানেক্ট করতে হবে, তাইলে আমরা প্রমাণ করতে পারবো। তো এটা কোশ্চেন আমরা সলভ করে আসছি। ডান। এই ছিল সমতলীয় ভেক্টরের সিকিউ কেমনে আসে, বেসিক্যালি মূল বইয়ের উদাহরণ, অনুশীলনের আগে যে উদাহরণগুলো আছে এগুলাই ডিরেক্ট দিয়ে দেয়, তার আগের অবস্থান ভেক্টর থেকে কোশ্চেন করে
আর ভেক্টর ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, এগুলো থেকে কোশ্চেন সরাসরি হতে পারে বা এগুলো ইনডাইরেক্টলি লাগবে কোশ্চেনে। আর অনুসরণীর সবগুলো ম্যাথে আসে আর সবগুলো কোশ্চেনে আসে। আমরা যদি ক্যাটাগরি করি, ত্রিভুজ রিলেটেড কোশ্চেন আমরা মোটামুটি 2টার মতো বারবার পাই, 2-3টা, অ্যান্ড চতুর্ভুজ রিলেটেড কোশ্চেন 1-2টা পাই, এবং ট্র্যাপিজিয়াম রিলেটেড কোশ্চেন আমরা 1-2টা পাই, এবং সামান্তরিক রিলেটেড কোশ্চেন 1-2টা পাই। মোটামুটি এই 4 থেকে 5টা ক্যাটাগরির কোশ্চেনই ভেক্টর থেকে বারবার আসে, অ্যান্ড সবগুলা অবস্থান ভেক্টরের কনসেপ্ট, ভেক্টর যুগের ত্রিভুজবিধি এবং ভেক্টরের ত্রিভুজ সূত্র এগুলোতে করে ফেলা যায়। আশা করি তোমাদেরকে আমি যে অ্যাপ্রোচ দেখাইছি এই অ্যাপ্রোচে ভেক্টর রিলেটেড সব কোশ্চেন তোমরা খুব সহজে বইয়ের খটমটে ভাষাকে বাদ দিয়ে খুব সহজে বুঝে বুঝে করতে পারবা। বেশিরভাগ মানুষজনই ভেক্টরের কোশ্চেন মুখস্থ করে, আশা করি এখন আর মুখস্থ করার দরকার নেই। চিহ্ন নিয়ে কনফিউশনে থাকে, চিহ্নের কনফিউশন একটা তুড়ি মেরে উড়াই দিলাম যে চিহ্ন নিয়ে ভাববাই না। তোমার প্রমাণ করার জন্য যেদিকে চিহ্ন দিয়ে তোমার চিত্রটা রিরাইট করা দরকার তুমি ওইভাবেই করবা। একবার যখন চিহ্নের ডিরেকশনটা দিয়ে ফেলবা তখন ওইটা বাকি প্রতিটা লাইনে মেনটেন করলেই হবে, ডান। আর তোমরা যদি ভেক্টরের সবগুলো অঙ্কের সমাধান চাও, এই অধ্যায়ের একাডেমিক ক্লাস দেখে নিবা, ওখানে সব কনসেপ্ট, উদাহরণ, অনুশীলনী সলভ করানো হয়েছে, তাইলে তো আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর থেকে একটা সিকিউ এবং 4টা এমসিকিউ, টোটাল 14 নাম্বার শিওর করে আসতে পারবা। সবার জন্য শুভকামনা রইল।